এই যে হিরো, পাত্তাই তো দিচ্ছ না ইদানিং। খুব কি দাম বেড়ে গেল তোমার? আরে না আপু, তেমন কিছু না। আসলে অনেকগুলো অ্যাসাইনমেন্ট জমে আছে তো, তাই একটু দৌড়ের উপরে আছি। আপনার সাথে পরে কথা বলি, এখন একটু তাড়া আছে। দাঁড়া বলছি, এক পা নড়বি না একদম। এই যে তন্নির সাথে সারাদিন ক্যাফেটেরিয়ায় বসে আড্ডা মারো, তখন অ্যাসাইনমেন্টের কথা মনে থাকে না? আমাকে দেখলেই তোর যত তাড়া, তাই না? আপু, আপনি আবার শুরু করলেন। তন্নি তো আমার ক্লাসমেট, ওর সাথে গ্রুপ স্টাডি করি। আপনি শুধু শুধু ওকে টেনে আনছেন কেন? আর এভাবে হাত চেপে ধরছেন কেন? ছাড়েন, মানুষ দেখলে কি বলবে? কে কি বলবে তাতে আমার কিছুই যায় আসে না। আর তন্নির সাথে গ্রুপ স্টাডি নয়, তোর প্রেম করা আমি ঘুচিয়ে দিচ্ছি। তুই কি ভেবেছিস আমি তোকে এত সহজে ছেড়ে দেব? তোকে আমি চোখে চোখে রাখি, সেটা জানিস। আপু প্লিজ, আপনি সীমা ছাড়িয়ে যাচ্ছেন। আপনি আমার কত বড় সিনিয়র, লোকে শুনলে হাসাহাসি করবে। আমাকে আমার মতো থাকতে দিন। আপনার সাথে আমার কোনো রিলেশন হতে পারে না। আমি এখন যাচ্ছি। যাবি মানে? আমার কথার অবাধ্য হবি তুই? তোকে আজ এমন শিক্ষা দিব যে জীবনেও ভুলবি না। পালাবি তো আমার থেকে? দেখ, এখন পালা দেখি। নিশি কথা শেষ করে এক ঝটকায় ঈশানকে করিডোরের অন্ধকার কোণায় ধাক্কা দিয়ে দেওয়ালের সাথে চেপে ধরল। ঈশান কিছু পৌঁছার আগেই নিশি তার শার্টের কলার শক্ত করে খামচে ধরল। তারপর কোনো সুযোগ না দিয়ে ঈশানের ঠোঁটে নিজের ঠোঁট বসিয়ে দিল। খুব জোরাজুরি করে কামড় দিয়ে ধরল সে। ঈশান দুহাত দিয়ে নিশিকে সরানোর আপ্রাণ চেষ্টা করছিল, কিন্তু নিশির জেদের কাছে সে পারছিল না। নিশি যেন আজ একদম হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। সে ঈশানকে আরো জোরে নিজের শরীরের সাথে পিষে ধরল। ও, আপনি তো কামড়ে আমার ঠোঁট রক্ত করে দিয়েছেন। কি শুরু করলেন এসব? একটা মেয়ে হয়ে এত নিচে নামতে পারলেন আপনি? আপনার লজ্জা করে না একটা জুনিয়র ছেলের সাথে এমন নোংরামি করতে? লজ্জা? তোকে পাওয়ার জন্য আমি সব কিছু করতে পারি। এটা তো জাস্ট শুরু ঈশান। তুই যত বেশি আমাকে এড়িয়ে চলবি, আমি তত বেশি তোকে নিজের কাছে টেনে নিব। দরকার হলে জোর করে তোকে আমি আমার করে রাখবো। আপনি জাস্ট একটা সাইকো। আপনার ভালোবাসা না, আপনার চিকিৎসা দরকার। আমি আজই প্রিন্সিপাল স্যারকে সব জানাবো। আপনার মতো মেয়ের থেকে দূরে থাকাই ভালো। ছি। জানা, গিয়ে জানা। প্রিন্সিপালকে বলবি যে তোর সিনিয়র আপু তোকে কিস করেছে। সাহস থাকলে যা। বললেই তো সবাই জেনে যাবে যে তুই এখন আমার। তখন তো অন্য কোনো মেয়ে তোর ধারে কাছেও ঘেসবে না। আমার তো লাভই হবে। ঈশান আর এক মুহূর্ত দাঁড়ালো না। রাগে আর ঘেন্নায় মুখ মুছতে মুছতে সেখান থেকে প্রায় দৌড়ে পালিয়ে গেল। তার ঠোঁট থেকে তখনও ফোঁটা ফোঁটা রক্ত পড়ছে। নিশি সেই দিকে তাকিয়ে নিজের ঠোঁটের কোণায় লেগে থাকা রক্তটুকু জিভ দিয়ে চাটল। তার চোখে তখন এক অদ্ভুত পাগলামি। সে মনে মনে হাসলো আর ভাবলো, ঈশান, তুই যাবি কোথায়? ঘুরে ফিরে তো আমার এই বুকেই তোকে আসতে হবে। সকালবেলা ভার্সিটিতে ঢোকার পর থেকেই ঈশানের পা চলছিল না। কাল বিকেলে করিডোরে ওই ঘটনাটার পর থেকে সে আয়নার দিকে তাকাতে পারছে না। তার নিচের ঠোঁটটা এখনো হালকা ফুলে আছে। ক্লাসের গেটে আসতে দেখলো তার বন্ধু রাহাত আর সজীব আড্ডা দিচ্ছে। তাকে দেখেই ওরা অকারণে হাসতে শুরু করলো। কি রে হিরো, মুখটা এমন প্যাচের মতন করে রাখছিস কেন? আর তোর ঠোঁটের নিচে লাল দাগটা কিসের? কাল ল্যাব থেকে ফেরার সময় কি কোনো মৌমাছি কামড় দিল নাকি? দূর, ভালো লাগে না। মৌমাছি না রে ভাই, একটা ডাইনি লেগেছে পিছে। তোরা একটু চুপ থাকবি? এমনিতেই টেনশনে আমার অবস্থা খারাপ। টেনশন কিসের? আমরা তো সবই জানি। নিশি আপুর মতো চঞ্চল আর সুন্দরী একটা মেয়ে তোর পিছে লেগেছে। এটা তো তোর কপাল রে। আমাদের তো কেউ ফিরেও দেখে না। কপাল না ছাই, জানিস না মেয়েটা কতটা জেদি। একদম যা মুখে আসে তাই বলে। আমার প্রেস্টিজ আর থাকবে না মনে হচ্ছে। এই যে আমার সুইট জুনিয়র, কালকের পর থেকে তো দেখছি তোমার গায়ের রং একদম পাল্টে গেছে। কি ব্যাপার? আমাকে দেখে মুখটা ওদিকে ফিরিয়ে নিলে কেন? নিশি করিডোর দিয়ে কটকট করে হেঁটে ঈশানদের সামনে এসে দাঁড়ালো। পরনে নীল একটা ছালোয়ার কামিজ, হাতে এক গুচ্ছ কাচের চুড়ি। সে আসতেই চারপাশের পরিবেশ যেন বদলে গেল। ঈশান মাথা নিচু করে চলে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু নিশি তার ব্যাগ টেনে ধরল। আপু প্লিজ, এখানে আমার বন্ধুরা আছে। আপনি কেন বারবার আমাকে এভাবে আটকাচ্ছেন? আমাকে আমার মতো থাকতে দিন না। কেন থাকতে দেব? তোমাকে কি আমি শান্তিতে থাকার জন্য বিয়ে করেছি? আর তোমার এই বন্ধুরা তো আমারই সাপোর্টার, তাই না রাহাত? অবশ্যই আপু, আমরা তো আপনার দলেই আছি। ঈশান আসলে একটু বেশি ভাব মারছে। আপনি একদম ঠিকঠাক শাসন করেছেন ওকে। শাসন তো কাল বিকেলে ল্যাব রিপোর্ট জমা দেওয়ার সময় একটু করেছি। কি বলো ঈশান সোনা? ঠোঁটের ব্যথাটা কি এখনো আছে, নাকি আমি আবার একটু ওষুধ লাগিয়ে দেব? নিশি কথা শেষ করে সবার সামনে ঈশানের দিকে তাকিয়ে এক চোখ টিপল আর হাত দিয়ে একটা ফ্লাইং কিস
ছুড়ে দিল। ঈশানের বন্ধুরা হাসিতে ফেটে পড়ল। ঈশান রাগে আর লজ্জায় একদম জমে গেল। তার মনে হচ্ছিল এখনই ক্লাস থেকে পালিয়ে বাঁচে। আপু, আপনি একটা মেয়ে হয়ে সবার সামনে এসব করছেন, আপনার একটু খারাপ লাগছে না? সবাই আমাদের দিকে তাকিয়ে হাসছে, আপনি কেন আমার জীবনটা অতিষ্ঠ করছেন? খারাপ লাগবে কেন রে পাগলা? আমি তো প্রেম করছি, আর আমি তো আগেই বলেছি তুই যত দূরে পালাবি আমি তত বেশি তোকে জ্বালিয়ে মারবো। ওই যে দেখো তোমার তন্নি ফ্রেন্ড আসছে, এখন যদি তুমি আমার সাথে ঠিকঠাক কথা না বলো তবে ওর সামনেই কিন্তু তোমাকে আবার আদর করে দেব। চয়েস তোমার। আপনি জাস্ট একটা পাগল, আমি আপনার কোনো কথা শুনবো না। আপনি যা খুশি করেন, আমি এখনই চলে যাচ্ছি। যাবি মানে? একবার নড়লে কিন্তু তন্নিকে ডেকে বলবো তুই আমার সাথে লাইন মারছিস। শোনো, আজ দুপুরে ক্যান্টিনের পেছনে কিন্তু তোমার জন্য আমি ওয়েট করব। আর যদি না আসো তবে তো জানোই আমি কি করতে পারি। আমি কিন্তু পুরো ভার্সিটির সামনে চিল্লায় বলবো যে তুই আমাকে কিস করেছিস। আপনি আপনি এতটা নিচে নামতে পারেন? মিথ্যা কথা বলবেন সবার সামনে? আচ্ছা ঠিক আছে, আমি আসব। এখন দয়া করে এখান থেকে যান, আমাকে আর সবার সামনে হাসির পাত্র বানাবেন না। এই তো লক্ষ্মী ছেলে, জানতাম তুমি আসবা। টাটা, বিকেলের জন্য তৈরি থেকো কিন্তু। নিশি হাসতে হাসতে আর চুরির রিনঝিন শব্দ তুলে চলে গেল। যাওয়ার সময় একবার পিছন ফিরে ঈশানকে দেখে আবার চোখ টিপল। ঈশান ধপ করে সিঁড়িতে বসে পড়ল। তার বন্ধুরা তাকে নিয়ে তখনও মজা করছে। সে বুঝতে পারছে নিশির এই চঞ্চলতা আর জেদ তাকে কোথাও শান্তিতে থাকতে দেবে না। সে যত দূরে পালাতে চায়, নিশি যেন তত বেশি তাকে জালের মতো জড়িয়ে ধরে। দুপুরবেলা ভার্সিটির মেন গেটের সামনে ছাত্রছাত্রীদের ভিড়। ঈশান তার বন্ধুদের সাথে দাঁড়িয়ে চা খাচ্ছিল। সে ভেবেছিল এই ভিড়ের মধ্যে নিশি আপু অন্তত তাকে ডিস্টার্ব করবে না, কিন্তু হঠাৎ সে অনুভব করলো কেউ একজন ভিড়ের মধ্যে খুব শক্ত করে তার হাতটা চেপে ধরেছে। তাকিয়ে দেখলো নিশি আপু তার একদম গা ঘেঁষে দাঁড়িয়ে আছে। ওরে বাবা, আপু আপনি এখানেও চলে এসেছেন? হাত ছাড়েন প্লিজ। সবাই তাকিয়ে আছে তো, দেখছেন না আমার বন্ধুরা কেমন করে তাকাচ্ছে? তাকালে তাকাক, আমি কি কারো ধার ধারি নাকি? আর তোর হাত আমি ধরেছি তাতে কার কি? তুই তো আমার কিউট জুনিয়র। ছোট ভাইদের তো আপুরা একটু আদর করতেই পারে, তাই না? আদর করার তো একটা জায়গা থাকে আপু। এইভাবে সবার সামনে আমার হাত ধরে টেনে ধরে রাখাটা কি ঠিক হচ্ছে? মানুষ তো ভাববে আমরা প্রেম করছি। ভাবলে ভাবুক, যারা ভাববে তাদের দাওয়াত দিয়ে বিরিয়ানি খাওয়াবো। শোন ঈশান, তুই যত বেশি লজ্জা পাবি আমার তোকে তত বেশি জ্বালাতে ইচ্ছে করবে। এই যে দেখ, তোকে একটা জিনিস দিচ্ছি। নিশি সবার সামনেই হাত দিয়ে একটা ফ্লাইং কিস ছুড়ে দিল ঈশানের দিকে আর খুব স্টাইল করে এক চোখ টিপল। আশেপাশে সবাই হো হো করে হেসে উঠল। ঈশান রাগে আর অপমানে নীল হয়ে সেখান থেকে হাঁটা দিল, কিন্তু নিশিও ছাড়ার পাত্রী না। সব পিছু পিছু আসতে শুরু করলো। কিরে ঈশান, যাস কোথায়? তোর মাল কিন্তু পিছে পিছিয়ে আসছে। আমাদের ফেলে একলা একলা কোথায় রোমান্স করতে যাবি? তোরা কি একটু চুপ করবি রাহাত? জানিস না মেয়েটা কতটা সাইকো? আমার জীবনটা একদম তামা তামা করে দিচ্ছে। আমি এখন লাইব্রেরিতে যাব, দেখি ওখানে গিয়েও শান্তি পাই কিনা। ঠিক সেই সময় করিডোরের উপরতলায় দাঁড়িয়েছিলেন শওকত স্যার। তিনি এই ভার্সিটির সব থেকে হ্যান্ডসাম আর ইয়াং প্রফেসর। সব মেয়েরা স্যারের জন্য পাগল থাকলেও স্যার সবসময় মুখ গম্ভীর থাকেন। তিনি উপর থেকে নিশি আর ঈশানের এই দৃশ্যটা দেখছিলেন আর তার কপালে চিন্তার ভাঁজ পড়ল। নিশি মেয়েটা ইদানিং খুব বেশি বাড়াবাড়ি করছে। একটা জুনিয়র ছেলেকে এইভাবে সবার সামনে হেনস্থা করার মানে কি? ভার্সিটির পরিবেশটাই নষ্ট হয়ে যাচ্ছে। স্যার ভুরকুচকে ওদের দিকে তাকিয়ে রইলেন। নিশি যখন নিচে দাঁড়িয়ে ঈশানকে আবার একটা চোখ টিপল, স্যার তখন রাগে গজগজ করতে করতে নিচে নেমে এলেন। স্যারের গম্ভীর চেহারা দেখে করিডোরের হাসি তামাশা এক নিমিষেই থেমে গেল। নিশি, তোমার কি এখন কোনো ক্লাস নেই? এইখানে এইভাবে করিডোর জ্যাম করে কি নাটক করছো তোমরা? আর ঈশান, তুমি এইভাবে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছ কেন? আরে স্যার, আসসালামু আলাইকুম। নাটক কোথায় দেখলেন স্যার? আমি তো জাস্ট ঈশানকে একটা নোট দিচ্ছিলাম। ও তো নতুন এসেছে, অনেক কিছুই বোঝে না, তাই একটু বুঝিয়ে দিচ্ছিলাম আর কি। নোট দেওয়া আর হাত ধরে টানাটানির মধ্যে পার্থক্য আমি বুঝি নিশি। মনে রেখো, এটা শিক্ষা প্রতিষ্ঠান। এখানে এমন কোনো আচরণ সহ্য করব না যা দৃষ্টিকটু লাগে। তুমি এখনই লাইব্রেরি যাও। আর নিশি, তুমি আমার রুমে আসো, তোমার সাথে কথা আছে। জি স্যার, আমি যাচ্ছি। সরি স্যার, আর এমন হবে না। ঈশান একরকম জীবন বাঁচিয়ে ওখান থেকে দৌড়ে পালালো। সে মনে মনে ভাবলো, যাক বাবা, আজ অন্তত স্যারের জন্য রক্ষা পেলাম। কিন্তু নিশি একদমই ঘাবড়ালো না। সে স্যারের চোখের দিকে তাকিয়ে একটা রহস্যময়
হাসি দিল। শওকত স্যার নিশির চোখে একটা অদ্ভুত অবাধ্যতা দেখলেন, যা তাকে বেশ ভাবিয়ে তুলল। হাসছো কেন নিশি? আমার কথা কি তোমার কাছে জোকস মনে হচ্ছে? আমি তোমাকে আমার রুমে যেতে বলেছি। যাচ্ছি তো স্যার, আপনি রাগ করলে আপনাকে একটু বেশি কিউট লাগে। চলুন, আপনার রুমে গিয়েই না হয় সব কথা হবে। নিশি স্যারের পিছু পিছু যেতে যেতে আবার পিছন ফিরে ঈশানের চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে একটা ফ্ল্যাঙ্কি ছুড়ে দিল। শওকত স্যার সেটা দেখে আরো বেশি বিরক্ত হলেন। তার সন্দেহ হচ্ছে এই চঞ্চল মেয়েটা নির্ঘাত বড় কোনো ঝামেলা পাকাবে। ঈশানের উপর নিশির যে এই অধিকার বোধ, এটা কেবল দুষ্টিমি নাকি পেছনে অন্য কোনো জেদ আছে, সেটাই এখন স্যারের বড় প্রশ্ন। শওকত স্যারের এসি রুমটা আজ অন্য দিনের চেয়েও বেশি ঠান্ডা মনে হচ্ছে। স্যার জানালার দিকে মুখ করে দাঁড়িয়ে আছেন। বাইরে আকাশ দেখছেন নাকি নিজের মনে অস্থিরতা লুকানোর চেষ্টা করছেন, তা বোঝা দায়ী। নিশি দরজার কাছে দাঁড়িয়ে হাতে নখ খুঁড়ছে। তার চোখে মুখে একরাশ বিরক্তি। স্যার দীর্ঘক্ষণ কোনো কথা না বলে নিশি নীরবতা ভাঙল। স্যার, আমাকে কি এখানে শুধু দাঁড় করিয়ে রাখার জন্য ডেকেছেন? আমার অন্য কাজ আছে। ঈশানকে আবার লাইব্রেরিতে খুঁজতে যেতে হবে। ঈশানকে লাইব্রেরি খুঁজতে হবে না নিশি, ও সেখানেই আছে যেখানে ওর থাকা উচিত। কিন্তু তুমি তুমি কোথায় আছো? একটা ফার্স্ট ইয়ারের ছেলের পেছনে এইভাবে পড়ে থেকে নিজের ইমেজটা কেন নষ্ট করছো? ইমেজ নিয়ে আমি ভাবি না স্যার। আর ঈশান কোনো সাধারণ ছেলে নয়, ও আমার স্পেশাল কেউ। আমি ওকে পছন্দ করি, ওকে বিরক্ত করি, এটা তো আমাদের ব্যাপার। আপনি কেন এর মধ্যে কথা বলছেন? কথা বলছি কারণ আমি তোমার শিক্ষক। আমার চোখের সামনে আমার একজন স্টুডেন্ট এইভাবে একটা অগোছালো সম্পর্কে জড়াবে আর আমি চুপ থাকবো? নিশি, তুমি অনেক ইমোশনাল হয়ে যাচ্ছ। ওই ছেলেটা তোমার এই পাগলামি সহ্য করতে পারছে না, ও পালিয়ে বাঁচতে চাইছে। এইটা কি তুমি দেখতে পাচ্ছ না? আপনি কি ঈশানের বডিগার্ড স্যার? ও পালিয়ে বাঁচতে চাইছে নাকি আমার আদরে পাগল হচ্ছে, সেটা আমি ভালো বুঝি। আপনি সব সময় পড়াশোনার ডিসিপ্লিন নিয়ে থাকেন, ওগুলো নিয়ে থাকুন না। আমার ব্যক্তিগত বিষয়ে আপনার নাক গলানোটা কেমন যেন লাগছে। শওকত স্যার হঠাৎ নিশির দিকে ঘুরে তাকালেন। স্যারের চোখে আজ এক অদ্ভুত বিষণ্ণতা। তিনি নিশির খুব কাছে এসে দাঁড়ালেন, কিন্তু কোনো কথা বললেন না। তার চাহনিতে রাগ নেই, বরং এক গভীর হাহাকার লুকিয়ে আছে। নিশি স্যারের সেই চাহনি দেখে কিছুটা থমকে গেলেও সেটা পাত্তা দিল না। স্যারের টেবিলের উপর রাখা একটা ডায়েরি সরিয়ে রাখতে গিয়ে হাত সরিয়ে নিলেন। তুমি অনেক ছোট নিশি, অনেক কিছু বুঝতে তোমার এখনো সময় লাগবে। ভালোবাসা মানে কাউকে জোর করে আটকে রাখা নয়। তুমি ঈশানের ওপর যে অধিকার খাটাচ্ছ সেটা ওকে তোমার থেকে আরো দূরে সরিয়ে দিচ্ছে। একদিন হয়তো দেখবে তুমি যা চাইছো তা হাতের নাগালে থেকে অনেক দূরে চলে গেছে। আপনি অনেক বড় বড় ফিলোসফি দিচ্ছেন স্যার, কিন্তু আমি এসব বুঝি না। আমি যা চাই তাই আমি আদায় করে ছাড়ি। ঈশানকে আমি আমার করেই নেব, সেটা যেইভাবেই হোক। এখন কি আমি যেতে পারি? যেতে পারো, কিন্তু মনে রেখো আমি সব কিছুর ওপর নজর রাখছি। ভার্সিটির ডেকোরাম নষ্ট হলে আমি কঠোর হতে বাধ্য হব। নিজের ভালো চাইলে ওই ছেলেটার থেকে একটু দূরে থাকো। নিশি গটগট করে রুম থেকে বের হয়ে গেল। সে যাওয়ার সময় খেয়াল করলো না যে শওকত স্যার তার যাওয়ার পথের দিকে একটা তৃষ্ণার্ত চোখে তাকিয়ে আছেন। তিনি চলে যাওয়ার পর স্যার ধপ করে চেয়ারে বসে পড়লেন। তিনি তার ডয়ার থেকে একটা ছোট্ট ছবি বের করলেন, যা তিনি খুব গোপনে আগলে রাখেন। ছবিটার দিকে তাকিয়ে স্যারের বুকটা একবার কেঁপে উঠল। কপাল আমার, যাকে সারাক্ষণ চোখে হারাই সেই কিনা আমার সামনেই অন্য কারোর জন্য পাগল হয়ে আছে। নিশি, তুমি জানলে না আমার এই নীরব শাসনগুলো তোমাকে হারানোর ভয় থেকেই জন্ম নেয়। তুমি যাকে উপেক্ষা করছো সে হয়তো তোমাকে পৃথিবীর সবটুকু দিয়ে ভালোবাসতে চেয়েছিল। স্যার ছবিটা আবার ডায়েরির ভেতর লুকিয়ে রাখলেন। বাইরে তখন নিশির খিলখিল হাসির শব্দ শোনা যাচ্ছে। সে হয়তো আবারও ঈশানকে কোথাও আটকেছে। শওকত স্যার কলমটা শক্ত করে ধরলেন এবং নিচের দিকে তাকিয়ে এক দীর্ঘশ্বাস ফেললেন। তার এই না বলা ভালোবাসাগুলো হয়তো কোনোদিন নিশির কান পর্যন্ত পৌঁছাবে না, কারণ নিশি তখন তার জুনিয়র ঈশানকে নিয়েই মত্ত। বিকেলের দিকে ভার্সিটির মাঠটা তখন হালকা ভিড়ে ঠাসা। তখন ঈশান একটা গাছের নিচে একলা বসে নিজের ব্যাগ গোছাচ্ছিল। সে ভাবছিল আজ বোধহয় নিশি আপুর হাত থেকে রেহাই পাওয়া গেছে, কিন্তু সেই শান্তি বেশিক্ষণ টিকল না। হঠাৎ করে তার কানে কেউ একজন সুরসুরি দিতে শুরু করলো। উফ, আবার আপনি? আপু, আপনি কি সারাদিন আমার পিছে লেগে থাকার কন্ট্রাক্ট নিয়েছেন? একটু কি শান্তিতে থাকতে দেবেন না? শান্তিতে থেকে কি হবে? অশান্তি তো আসল মজা। এই যে দেখো, তোমার প্রিয় চকলেট নিয়ে এসেছি, একটু মুখটা খোলো তো দেখি। আমি চকলেট খাবো না। আর আপনি কেন বারবার আমাকে বিরক্ত করছেন? ওই দেখুন, সবাই আমাদের দিকে তাকিয়ে হাসছে। আমার
মান সম্মান সব আপনি ধুলোয় মিশিয়ে দিচ্ছেন। মান সম্মান দিয়ে কি ধুয়ে জল খাবে? আর হাসলে হাসুক, আমি তো আমার হবু বরের সাথেই দুষ্টুমি করছি। এই যে ঈশান, চোখ বড় বড় করে তাকাচ্ছ কেন? আর একটা চোখ টিপ দেবো নাকি? নিশি কথা শেষ করেই ঈশানের একদম কাছে গিয়ে একটা চোখ টিপলো আর গালটা হালকা করে টেনে দিল। ঈশান রাগে গজগজ করতে করতে ব্যাগটা নিয়ে দৌড় দিল। নিশি কিছুক্ষণ হেসে তার বান্ধবীদের কাছে গিয়ে বসলো। নিশির বান্ধবী মিতু আর সামিয়া এতক্ষণ দূর থেকে সব দেখছিল। নিশি, তুই কি আসলে পাগল হয়ে গেছিস? একটা ফার্স্ট ইয়ারের ছেলের পেছনে এভাবে লেগে থাকার মানে কি? ও তো তোকে দেখলেই পালাই। যে তোকে চায় না তার পেছনে কেন এত ছুটছিস? ও চায় না সেটা ওর সমস্যা, কিন্তু আমি তো ওকে চাই। তোরা বুঝবি না মিতু, এই জেদটা আমার মনের অনেক গভীর থেকে আসে। কিন্তু নিশি, ও তো তোর থেকে বয়সে ছোট, ক্লাসেও জুনিয়র। লোকে শুনলে তোকে নিয়ে আজে বাজে কথা বলবে। তুই কেন নিজের এগোটা নষ্ট করছিস? তোরা জানিস না, যেদিন ওকে প্রথম আমি ভার্সিটির গেটে দেখেছিলাম সেদিন আমি জানতাম না ও আমার জুনিয়র না সিনিয়র। শুধু ওকে দেখে মন থেকে একটাই কথা এসেছিল, এই ছেলেটা শুধু আমার। ওর এই ক্যাজুয়াল ভাবে হাঁটা আর উদাসীন চোখ দুটো দেখে আমি সেদিনই ঠিক করেছিলাম একে আমি নিজের করেই ছাড়বো। তার মানে এটা কি শুধু জেদ? তুই কি ওকে সত্যি ভালোবাসিস? ভালোবাসা বুঝলে তোরা যেমন প্রশ্ন করতিস না। ভালোবাসা মানেই তো অধিকার। আমি ওকে প্রথম দেখাতেই নিজের মনে গেঁথে নিয়েছি। ও জুনিয়র বলে কি আমার মনের অনুভূতিগুলো বদলে যাবে? কখনোই না। ও যত বেশি আমাকে উপেক্ষা করবে আমি তত বেশি ওর মায়ায় পড়ব। নিশির চোখে তখন এক অদ্ভুত উচ্ছলতা। সে দূরের দিকে তাকিয়ে দেখছিল ঈশান গেটের কাছে গিয়েও একবার পিছনে ফিরে তাকাচ্ছে। নিশি আবার হাত নেড়ে তাকে ফ্লাইং কিস ছুঁল। নিশির বান্ধবীরা অবাক হয়ে তাকিয়ে রইল তার এই পাগলামি দেখে। তোর এই পাগলামি কোথায় গিয়ে ঠেকবে আমি জানি না নিশি। শওকত স্যারও কিন্তু তোকে নিয়ে বেশ কড়া নজর রাখছেন, একটু সাবধানে থাকিস। শওকত স্যার আর কি করবেন? উনি ওনার জায়গায় থাকুক, আমি আমার জায়গায়। ঈশানকে পাওয়ার জন্য আমি সব কিছু করতে পারি। ও আমার জীবন, আর ওকে আমি কোনোভাবেই হাতছাড়া হতে দেব না। নিশি উঠে দাঁড়িয়ে আবার ঈশানের দিকে হাঁটা দিল। তার হাঁটার ভঙ্গিতে এক ধরনের জেদ আর আত্মবিশ্বাস ফুটে উঠছে। সে জানে ঈশানকে জয় করা সহজ হবে না, কিন্তু নিশি হার মানার পাত্রী নয়। এদিকে আড়ালে দাঁড়িয়ে শওকত স্যার নিশির প্রতিটি কথা শুনছিলেন আর তার বুকটা এক অজানা যন্ত্রণায় ফেটে যাচ্ছিল। তিনি বুঝতে পারছেন না এই ত্রিমুখী প্রেমের লড়াই শেষ পর্যন্ত কার ভাগ্যে কি লিখে রেখেছে। ভার্সিটির দিনগুলো এখন যেন নিশির পাগলামির এক একটা স্টেজ হয়ে দাঁড়িয়েছে। যত দিন যাচ্ছে ঈশানের প্রতি নিশির অধিকার খাটানো ততই বাড়ছে। আজ সকালে নিশি ভার্সিটির মেন গেটের সামনে বড় একটা সাইনবোর্ড নিয়ে দাঁড়িয়ে আছে, যেখানে কার্টুন করে ঈশানের ছবি আঁকা। ঈশান গেটে ঢুকতেই নিশির চিৎকার করে উঠল, এই যে আমার কিউট হিরো, গুড মর্নিং। দেখো তো ছবিটা কেমন হয়েছে, একদম তোমার মতো হয়েছে না? আমি সারা রাত জেগে এটা এঁকেছি। আপু, আপনি কি মাথা একদমই খেয়ে ফেলেছেন? গেটের সামনে এসব কি? সবাই দাঁড়িয়ে তামাশা দেখছে। আপনার কি নিজের মানের ভয় নেই? অন্তত আমার মানটার কথা তো ভাববেন। মানের কথা ভেবে কি হবে? ভালোবাসা কি লুকিয়ে করার জিনিস? আমি তো সবাইকে জানিয়ে দিতে চাই যে তুমি আমার। আর যদি বেশি কথা বলো তবে এই সাইনবোর্ডটা নিয়ে তোমার ক্লাসের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকবো। আপনি আসলেও একটা আপদ। আমি আজ ক্লাসই করব না। আপনি যা খুশি করেন। আমি বাসায় চলে যাচ্ছি। আপনার এই পাগলামি আমি আর সহ্য করতে পারছি না। পালাবা কোথায়? তুমি যেখানেই যাবা আমি সেখানেই থাকবো। এই যে দেখো, তোমার জন্য টিফিন ক্যারিয়ারে করে বিরিয়ানি রান্না করে নিয়ে এসেছি। নিজের হাতে খাইয়ে দেবো আজ তোমাকে। নিশি এক হাত দিয়ে ঈশানের কলা ধরে তাকে টানতে টানতে ক্যান্টিনের পেছনে নির্জন জায়গাটার দিকে নিয়ে যেতে লাগলো। ঈশান হাজার চেষ্টা করে নিশির এই জেদের কাছে পেরে উঠল না। দূর থেকে এই পুরো দৃশ্যটা দেখছিলেন শওকত স্যার। তার হাতে ধরা কফির কাপটা থরথর করে কাঁপছে। স্যারের চোখ দুটো লাল হয়ে আছে, দেখে মনে হচ্ছে তিনি গত কয়েক রাত ঘুমাননি। কেন এমন করছো নিশি? কেন নিজের সম্মানটা ওই ছেলেটার পায়ের কাছে বিলিয়ে দিচ্ছ? তুমি কি একবারও আমার দিকে তাকিয়ে দেখবে না? শওকত স্যার নিজের কেবিনে ফিরে এসে ধপ করে চেয়ারে বসে পড়লেন। তার বুকের ভেতরটা আজ তীব্র যন্ত্রণায় ফেটে যাচ্ছে। তিনি নিশিকে কতটা ভালোবাসেন সেটা কাউকে বলতে পারছেন না, আবার সহ্য করতে পারছেন না। স্যার ড্রয়ার থেকে নিশি সেই পুরনো ছবিটা বের করলেন। ছবির উপরে গড়িয়ে পড়ল স্যারের চোখের এক ফোঁটা তপ্ত জল। আমি তোমাকে পড়াশোনা শিখিয়েছি, জীবনের মানে শিখিয়েছি, কিন্তু নিজের মনের কথা বলতে গিয়ে কেন বারবার থমকে যায়? ওই ছেলেটা তোমাকে বারবার অপমান করছে আর তুমি তার পেছনেই দৌড়াচ্ছ, আর আমি এখানে বসে তিলে তিলে শেষ হচ্ছি।
স্যার ডায়েরির পাতায় কলম দিয়ে হিবিজিবি কাটতে শুরু করলেন। তার মনের ভেতর এখন ঝড়ো হাওয়া বইছে। তিনি চাইলে নিশিকে শাসন করে ঈশানের থেকে আলাদা করতে পারেন, কিন্তু তিনি জানেন তাতে নিশি তাকে আরো বেশি ঘৃণা করবে। স্যারের এই নীরব ভালোবাসা দিন দিন তাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছে। স্যার, প্রিন্সিপাল স্যার আপনাকে একবার ডেকেছেন, জরুরি কোনো মিটিং আছে মনে হয়। আসছি আমি, তুমি যাও। স্যার আয়নায় নিজের মুখটা একবার দেখলেন। তার ফ্যাকাশে চেহারায় আজ পরাজয়ের ছাপ স্পষ্ট। অন্যদিকে ক্যান্টিনের পেছনে নিশিত তখন ঈশানকে জোর করে চামচ দিয়ে বিরিয়ানি খাওয়াচ্ছে। ঈশান বারবার মুখ সরিয়ে নিলেও নিশি খিলখিল করে হাসছে আর ঈশানের গাল টেনে দিচ্ছে। নিশির এই চঞ্চলতা আর পাগলামি যেন ভার্সিটির সবার কাছে এখন বিনোদনের খোরাক, কিন্তু শকত স্যারের কাছে এটা বিষের মতো। বিকেলের আকাশটা আজ কেন জানি খুব থমথমে হয়ে আছে। ঈশান লাইব্রেরি থেকে বের হয়ে দ্রুত গেটের দিকে যাচ্ছিল। আজ ওর মেজাজ একদম তুঙ্গে। গত কয়েকদিন ধরে নিশির অতিরিক্ত বারবারই ওকে মানসিকভাবে ভেঙে চুরমার করে দিয়েছে। ঠিক সিঁড়ির মুখে নিশি বরাবরের মতো পথ আগলে দাঁড়ায়। এই যে আমার লক্ষ্মী ছেলে, আজ তো খুব তাড়াহুড়ো দেখছি। এই নাও, তোমার ফেভারিট একটা কোল্ড কফি কিনে এনেছি। রোদ থেকে আসলে তো খেলে শরীরটা একদম জুড়িয়ে যাবে। আপনি কি কোনোদিন মানুষ হবেন না নিশি আপু? আমার হাত ছাড়ুন। আপনার এই কোল্ড কফি আপনার কাছেই রাখুন। আমি এখন আর কোনো ড্রামা সহ্য করার মুডে নেই। ড্রামা মানে? আমি যত্ন করে তোমার জন্য জিনিসটা আনলাম আর তুমি এটাকে ড্রামা বলছো? ঈশান, একটু তো ভদ্রভাবে কথা বলতে শেখো। আমি তোমার 3 বছরের সিনিয়র, অন্তত সেই সম্মানটুকু তো দেবে। কিসের সম্মান আপু? আপনি কি সম্মানের কোনো কাজ বাকি রেখেছেন? পুরো ভার্সিটির সামনে আপনি আমাকে তামাশার পাত্র বানিয়েছেন। ফ্রেন্ডদের কাছে আমি হাসির খোরাক, টিচারদের কাছে আমি বাজে ছেলে। আপনার মতো একটা সস্তা আর নির্লজ্জ মেয়ের জন্য আজ আমার পড়াশোনা থেকে শুরু করে শান্তি সব শেষ হয়ে গেছে। সস্তা? নির্লজ্জ? আমাকে তুমি এই কথাগুলো বলতে পারলে ঈশান? আমি তোমাকে ভালোবাসি বলে আমি নির্লজ্জ হয়ে গেলাম? হ্যাঁ, আপনি নির্লজ্জ। ভালোবাসা মানে কি কারো জীবনের উপর জোকের মতো লেগে থাকা? ভালোবাসা মানে কি তাকে পাবলিকলি হ্যারাস করা? আপনার এই পাগলামিকে আপনি ভালোবাসা বলেন, কিন্তু আমার কাছে এটা বিষ। আপনার ভালোবাসা আমার কাছে বিষের মতো লাগে নিশি আপু। আপনাকে দেখলে এখন আমার ঘৃণা হয়। দয়া করে আমার জীবন থেকে দূর হয়ে যান। মরে গেলেও আমি আপনার ছায়াও মারাতে চাই না। আমার ভালোবাসা তোমার কাছে বিষের মতো লাগে? আমি সারা দিন তোমার আশেপাশে ঘুরি শুধু তোমার একটা হাসি দেখার জন্য, আর তুমি আমাকে এত কঠোর কথা শোনালে। আমি কোনো দিন কারো কাছে এভাবে ছোট হইনি ঈশান। শুধু তোমার জন্য আমি সব ইগো বিসর্জন দিয়েছি। তো দিয়েছি, আমি কি করতে বলেছি? আমি কি আপনার পায়ে ধরেছি আমার পেছনে ঘুরতে? আপনার মতো নোংরা মেন্টালিটির মেয়ের পাল্লায় পড়ে আমার লাইফটা ধ্বংস হয়ে যাচ্ছে। জাস্ট গেট আউট ফ্রম মাই লাইফ। আর কখনো আমার সামনে আসবেন না। ঈশান ঝাপটা মেরে নিশিকে সরিয়ে দিয়ে হনহন করে গেটের দিকে চলে গেল। নিশির হাতের কফির কাপটা মেঝেতে পড়ে গিয়ে সবটুকু ছড়িয়ে গেল, ঠিক যেমন নিশির মনটা ভেঙে চুরমার হয়ে গেছে। নিশি সেখানেই পাথরের মতো দাঁড়িয়ে রইল। ওর গাল বেয়ে টপ টপ করে পানি পড়ছে। সে কোনোদিনও কল্পনা করেনি যে ঈশান ওকে এতটা ঘৃণা করে। অনেক হলো নিশি, এবার অন্তত শান্ত হও। আমি তোমাকে আগেই বলেছিলাম কাউকে জোর করে নিজের করা যায় না। দেখো ছেলেটা তোমাকে কতটা ঘৃণা করতে শুরু করেছে। শকত স্যার করিডোরে খুঁটিতে হেলান দিয়ে দাঁড়িয়েছিলেন। তার চোখেও আজ রাজ্যের বিষণ্ণতা, নিশির এই কান্না তিনি সহ্য করতে পারছেন না। আবার ঈশানের ওই তীব্র বিরক্তিটাও তিনি বুঝতে পারছেন। স্যার ধীর পায়ে নিশির সামনে গিয়ে দাঁড়ালেন। স্যার, ও আমাকে সস্তা বলল। ও বলল আমার ভালোবাসা ওর কাছে বিষের মতো। আমি ওকে এতটা ভালোবাসি আর ও আমাকে ঘৃণা করে কেন স্যার? কেন ও আমাকে বুঝতে পারলো না? কারণ তুমি ওকে ভালোবাসার সুযোগ দাওনি নিশি। তুমি শুধু ওকে শাসন করেছো আর নিজের দখলে রাখতে চেয়েছো। এখন অন্তত ঘরে যাও, নিজেকে সময় দাও। কান্না করো না, কান্না তোমাকে মানায় না। নিশি কোনো কথা না বলে ওড়না দিয়ে চোখ মুছতে মুছতে লাইব্রেরির দিকে উল্টো দৌড়ে গেল। শকত স্যার অপলক দৃষ্টিতে নিশির যাওয়ার পথের দিকে তাকিয়ে রইলেন। তার নিজের বুকের ভেতরটা হাহাকার করে উঠছে। নিশিকে এতটা ভেঙে পড়তে দেখে স্যারের মনে হচ্ছে যদি তিনি নিশির সব দুঃখ নিজে করে নিতে পারতেন। কিন্তু ভাগ্যের পরিহাস, নিশি কাঁদছে ঈশানের জন্য আর স্যার কাঁদছে নিশির জন্য।
সেদিনে সেই চরম অপমানের পর নিশিকে আর ভার্সিটিতে দেখা গেল না। একদিন দুদিন করে পুরো একটা সপ্তাহ কেটে গেল। করিডোরে সে পরিচিত চুরির শব্দ নেই, নেই সেই চঞ্চল হাসাহাসি। ঈশান প্রথম 2-3 দিন বেশ শান্তিতেই ক্লাস করলো। ওর মনে হলো যাক, আপদ বিদায় হয়েছে। লাইব্রেরি থেকে ক্যান্টিন, এখনো নিজের মতো করে বুক ফুলিয়ে ঘুরতে পারছে। কিরে ঈশান, তোর সে লেডি ডন তো দেখি ভ্যানিশ হয়ে গেল। পুরা ক্যাম্পাস তো এখন মরুভূমি হয়ে গেছে। কোনো ডিস্টার্ব নেই, কোনো ফ্লাইং কিস নেই, খুব শান্তিতে আছিস তাই না? আরে ভাই, শান্তিতে আছি মানে এই কদিন যে কি আরামে ঘুমাচ্ছি তোদের বোঝাতে পারবো না। আমি তো ভেবেছিলাম ওই মেয়ে আমার জীবনটা জেলখানা বানিয়েই ছাড়বে। যাক, শেষ পর্যন্ত বুদ্ধি হয়েছে, আর ডিস্টার্ব করতে আসবে না মনে হয়। কিন্তু একটা কথা ভেবে দেখেছিস, নিশি আপু কিন্তু এভাবে হুট করে দমে যাওয়ার মেয়ে না। তুই কি একবারও খবর নিয়েছিস ও কেন আসছে না? এমনও তো হতে পারে ওর শরীর খারাপ। খবর নিয়ে কি করব? আমি তো চাই ও চিরতরে আমার সামনে থেকে সরে যাক। ও নেই, এটাই আমার জন্য সব থেকে বড় পাওনা। এখন অন্তত শান্তিতে পড়াশোনা করতে পারবো, কারো ফালতু কথা শুনতে হবে না। ঈশান মুখে এসব বললেও ওর মনটা কেন জানি বারবার করিডোরের দিকে তাকিয়ে নিশিকে খুঁজছিল। কেন জানি না, প্রতিদিনে সে জ্বালাতনটুকু না পেয়ে ওর মনের ভেতর একটা ফাঁকা জায়গা তৈরি হয়েছে। ঠিক সেই সময় ওদের আরেক বন্ধু তুর্য হন্তদন্ত হয়ে দৌড়ে এলো। আরে শুনছিস তোরা, মেন বিল্ডিং এ তো এই নিয়েই তোলপাড় চলছে। নিশি আপুর নাকি বিয়ে ঠিক হয়ে গেছে। হুট করেই সব হচ্ছে। এমনকি নিশি আপু নাকি বিয়েতে রাজিও হয়ে গেছে। কি বলিস? বিয়ে মানে? নিশি আপু তো আমাদের ঈশানের জন্য পাগল ছিল, এত তাড়াতাড়ি সব বদলে গেল। পাত্র কে রে, কিছু জানিস? পাত্র কোনো এক বিজনেসম্যান মনে হয়। নিশি আপুর আব্বু নাকি অনেক কড়াকড়ি করেছে ওর এই ভার্সিটির পাগলামি শুনে, তাই তাড়াহুড়া করে বিয়ে দিয়ে দিচ্ছে। খুব শীঘ্রই কার্ড চলে আসবে ভার্সিটিতে। কিরে ঈশান, তোকে তো একদম মুক্ত করে দিল রে। তোর পথের কাঁটা তো এমনিতেই সরে গেল। এখন তো খুশিতে তোর আমাদের বিরিয়ানি খাওয়ানোর কথা। এই তো সেরা নিউজ দিলি তুর্য। আমি তো এটাই মনে মনে চাইছিলাম। যাক, আপদ একেবারে বিদায় হচ্ছে। এবার আমি একদম স্বাধীন। কোনো সাইকো মেয়ে আর আমার পিছু নেবে না, আমার হাত ধরবে না। তোরা মিষ্টি খাবি? চল ক্যান্টিনে যাই, আজ আমি সব ট্রিট দেব। ঈশান বন্ধুদের সামনে অনেক হাসাহাসি করছে, খুব খুশি হওয়ার ভান করছে। ও বারবার করে বলছে যে ওর অনেক বড় আপদ থেকে বেঁচে গেল। কিন্তু ক্যান্টিনের দিকে যাওয়ার সময় ঈশানের পা যেন আগের মতো এগোচ্ছিল না। ওর বুকের ভেতরটা কেন জানি চিনচিন করছে। ও কেন খুশি হতে পারছে না সেটাও নিজেও বুঝতে পারছে না। দোস্ত, তোর মুখটা কিন্তু অন্য কথা বলছে। তুই হাসছিস ঠিকই, কিন্তু তোর চোখ কেন জানি শুকিয়ে গেছে। নিশি আপুর অন্য কারো হয়ে যাচ্ছে, এতে কি তুই সত্যি খুশি? অবশ্যই খুশি। ও তো আমাকে মেরেই ফেলছিল ওর পাগলামি দিয়ে। এখন বিয়ে হয়ে যাচ্ছে, নিজের ঘর সামলাবে। পরের বার দেখা হলে হয়তো চিনতেই পারবে না। আমার আপদ বিদায় হচ্ছে, এর চেয়ে খুশির খবর আর কি হতে পারে? ঈশান বন্ধুদের এড়িয়ে লাইব্রেরির এক কোণায় গিয়ে একা বসে রইল। ওর মাথায় নিশি সেই কান্নামাখা মুখটা বারবার ভেসে উঠছে। ও তো নিশিকে বিষ বলেছিল, ঘৃণা করেছিল, এখন তো সেই বিষ চলে যাচ্ছে। তাহলে কেন ওর দম বন্ধ লাগছে? ঈশান নিজের মনে এই অস্থিরতা কোনোভাবেই থামাতে পারছে না। ও কি আসলে নিশিকে হারিয়ে ফেলছে, নাকি নিজের অজান্তে নিশির সেই জেদি ভালোবাসার মায়ে আটকে পড়ে গেছে? এটা এখন বড় প্রশ্ন। কয়েকদিন পর নিশি ভার্সিটিতে ফিরল। করিডোরে নীল শাড়ি আর কপালে কালো টিপ পরে সে যখন আসছিল, সারা ক্যাম্পাসে যেন কানাঘোষা শুরু হয়ে গেল। সবাই ভাবছিল নিশি আজ নিশ্চয়ই ঈশানকে দেখে নতুন কোনো কাণ্ড ঘটাবে। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে নিশি খুব শান্ত পায়ে হেঁটে যাচ্ছিল। ঈশান লাইব্রেরির সামনে বন্ধুদের সাথে দাঁড়িয়েছিল। নিশিকে দেখে সে কিছুটা শক্ত হয়ে গেল। ভাবলো এখনই হয়তো নিশি এসে হাত ধরবে, কিন্তু নিশি ঈশানের ঠিক পাশ দিয়ে হেঁটে গেল, যেন ঈশান ওখানে দাঁড়িয়েই নেই। কিরে ঈশান, এটা কি দেখলাম? নিশি আপু তো তোকে চিনতেই পারলো না মনে হয়। একবার ফিরেও তাকালো না। তুই তো একদম অদৃশ্য হয়ে গেলি ওর কাছে। ভালোই তো হলো, আমি তো এটাই চেয়েছিলাম। কত শান্তি দেখছিস, কোনো চিল্লামিল্লি নেই, কোনো আলগা পিরিতি নেই। আমি এখন নিজের মতো থাকতে পারছি, এটাই তো সব থেকে বড় সুখ। সুখ কিনা সেটা তোর চেহারা দেখলেই বোঝা যাচ্ছে। তুই তো গত 10 মিনিট ধরে ওর চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে আছিস। কিরে, আপু পাত্তাই দিল না বলে ইগোতে লাগলো নাকি? ধুর, কিসের ইগো? আমি জাস্ট অবাক হচ্ছিলাম যে একটা মানুষ এত তাড়াতাড়ি কিভাবে বদলে যায়। বিয়ে ঠিক হয়েছে বলে কি এখন একদম সাধু হয়ে গেল নাকি? আমার তো ভালোই লাগছে। এখন অন্তত
লাইব্রেরিতে গিয়ে শান্তিতে বসা যাবে। ঈশান বন্ধুদের সাথে হাসাহাসি করে লাইব্রেরির ভেতর ঢুকলো, কিন্তু বই খোলার পর একটা শব্দ ওর মাথায় ঢুকছিল না। ওর কান দুটো কেবল বাইরের করিডোর দিয়ে পড়েছিল। কেন জানি ওর মনে হচ্ছিল নিশি আপু হঠাৎ করে দরজাতেই উকি দিবে আর বলবে, এই যে আমার কিউট হিরো, কি করছো? কিন্তু না, চারপাশে একদম শুনশান নীরবতা। এই নীরবতা ঈশানের কাছে কেমন জানি অসহ্য লাগছে। কি শুরু করলাম আমি? ও আমাকে বিরক্ত করছিল, আমি ওকে বকেছি। এখন ও ঠিক হয়ে গেছে, আমার তো খুশি হওয়ার কথা, কিন্তু বুকটা কেন এমন খালি খালি লাগছে? আমি কি ওই পাগলামিগুলো মিস করছি? না, 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 এটা হতেই পারে না। ঈশান ক্লাসের বাইরে এসে দেখলো নিশি ল্যাব থেকে বের হচ্ছে। নিশি তার বান্ধবীদের সাথে খুব স্বাভাবিকভাবে গল্প করছে আর হাসছে। ঈশান ইচ্ছে করে নিশির সামনে দিয়ে হেঁটে গেল যাতে নিশির নজরে পড়ে, কিন্তু নিশি একবারও চোখ তুলে ঈশানের দিকে তাকালো না। সে খুব স্বাভাবিক গলায় তার বান্ধবীদের সাথে বিয়ের কেনাকাটা নিয়ে কথা বলছিল। জানিস মিতু, লাল লেহেঙ্গাটা আমার খুব পছন্দ হয়েছে, বিয়ের দিন ওটাই পরবো। আর গোল্ডের সেটটা তো কালকেই অর্ডার দিয়ে আসলাম। সব যেন কেমন স্বপ্নের মতন মনে হচ্ছে। তুই সত্যিই বিয়েতে রাজি হয়ে গেলি নিশি? কোনো আক্ষেপ নেই তোর মনে? আগে তো একজনের জন্য পাগল ছিলি। আক্ষেপ কিসের রে? ভালোবাসা যেখানে বিষ সেখানে দূরে থাকাই ভালো। এখন আমি আমার নতুন জীবন নিয়ে অনেক বেশি খুশি। অতীত নিয়ে আর কথা বলে লাভ নেই। নিশির এই কথাগুলো তীরের মতো ঈশানের কানে গিয়ে বিঁধল। ঈশান এক মুহূর্ত সেখানে দাঁড়াতে পারল না। ওর মনে হচ্ছিল ওর দম বন্ধ হয়ে আসছে। নিশির এই চঞ্চলতা, ওর ফ্লাইং কিস আর চোখ টিপ মারা, সব এখন অন্য কারোর জন্য তোলা থাকবে, এটা ভাবতে ঈশানের হাত পা কাঁপতে শুরু করলো। ও নিজেও বুঝতে পারছে না ও কেন শান্ত থাকতে পারছে না। ওর তো এখন পার্টি দেওয়ার কথা ছিল, অথচ ও এক কোণে গিয়ে মাথা নিচু করে বসে রইল। কি রে ঈশান, এখানে একা বসে আছিস কেন? চল না ক্যান্টিনে যাই। নিশি আপু নাকি সবাইকে মিষ্টি খাওয়াচ্ছে ওর বিয়ের খুশিতে, তুই যাবি না? আমার ভালো লাগছে না রাহাত, তুই যা। আমি একটু একা থাকতে চাই। আর মিষ্টি খাওয়ার তো প্রশ্নই ওঠে না। ওই মেয়ের মিষ্টিতে আমার দরকার নেই। ঈশান মুখ ফিরিয়ে নিল, কিন্তু ওর ভেতরটা তখন তোলপাড় করছিল। সে বুঝতে পারছে না যে সে আসলে নিশির ওই চঞ্চলতার অভ্যাসে পড়ে গেছে। আজ নিশি একদম ভদ্র আর স্বাভাবিক হয়ে যাওয়াতে ঈশান সব থেকে বেশি অস্থির হয়ে পড়েছে। সে যেন নিজের অজান্তে নিশির সেই পুরনো পাগলামিগুলো পাগলের মতো খুঁজছে। বিকেলের ক্লাস শেষ হওয়ার পর ভার্সিটিটা প্রায় ফাঁকা হয়ে এসেছে। ঈশান দূর থেকে দেখলো নিশি খুব ধীর পায়ে মেন বিল্ডিং এর ছাদের দিকে যাচ্ছে। ওর হাঁটার মধ্যে আগে সেই চঞ্চলতা নেই, বরং কেমন যেন একটা স্থিরতা। ঈশান ভুরুকুচকে কিছুক্ষণ ভাবলো, এই সময় নিশি ছাদে কেন যাচ্ছে। কৌতূহল সামলাতে না পেরে ঈশান নিঃশব্দে নিশির পিছু নিল। নিশি আপু একা একা ছাদে যাচ্ছে কেন? কোনো অঘটন ঘটাবে না তো আবার? নাকি আমার উপর রাগ করে অন্য কিছু ভাবছে? দেখি তো গিয়ে কি করে। ঈশান যখন ছাদে পৌঁছালো, দেখলো নিশি ছাদের রেলিং এর কাছে গিয়ে দাঁড়ালো, কিন্তু সেখানে নিশি একা নয়, আগে থেকে শওকত স্যার দাঁড়িয়েছিলেন। নিশিকে দেখে ঈশান দরজার আড়ালে লুকিয়ে পড়লো। বুকটা ওর ঢিপ ঢিপ করছে। স্যার, নিশি এখানে কি করছে? নিশি গিয়ে নিঃশব্দে শওকত স্যারের পাশে দাঁড়ালো। স্যারের সামনের দিকে তাকিয়ে শান্ত গলায় কথা বলা শুরু করলেন। এসেছো? আমি জানতাম তুমি আসবে। তোমার সাথে কিছু জরুরি কথা বলার দরকার ছিল, তাই এইখানে ডাকলাম। জি স্যার, বলুন কি বলবেন। আমি তো আর বেশি দিন এই ভার্সিটিতে আসবো না, তাই ভাবলাম আপনার সাথে দেখা করে যাই। নিশি, আমি তোমাকে একটা সোজা প্রশ্ন করব, সত্যি করে বলবে তো? তুমি কি ঈশানের উপর রাগ করে এই বিয়েতে রাজি হয়েছ, নাকি নিজের ইচ্ছায় এই মত দিয়েছ? ওর ওই কঠোর কথাগুলো কি তোমাকে খুব বেশি আঘাত করেছে? না স্যার, আমি কারোর উপর রাগ করে এই সিদ্ধান্ত নেইনি। ঈশান যা বলেছে তা হয়তো ঠিকই ছিল। আমি হয়তো ওর উপর বেশি জোর খাটাতাম। আমি নিজের ইচ্ছেতেই এই বিয়েটাতে মত দিয়েছি। কারোর প্রতি আমার কোনো ক্ষোভ নেই। তোমার কি মনে হয় তুমি সুখে থাকবে? তুমি যার সাথে জীবন শুরু করতে চাচ্ছ, সে কি তোমাকে তোমার এই পাগলামি আর চঞ্চলতা সমেত মেনে নিতে পারবে? তুমি তো জানো সেই মানুষটা কেমন। আমি জানি যে মানুষটা কেমন। সে অনেক গম্ভীর আর শান্ত স্বভাবের। হয়তো আমার এই পাগলামিগুলো সে পছন্দ করে না, কিন্তু আমি নিজেকে বদলে নেব স্যার। আমি চাই না আমার কারণে আবার কারোর জীবন বিষিয়ে উঠুক। আমি এখন শুধু একটা শান্ত জীবন চাই। ঈশান দরজার আড়ালে দাঁড়িয়ে সব শুনছিল। ওর মাথায় কিছুই ঢুকছে না। নিশি কার কথা বলছে, আর শওকত স্যারই বা এত আগ্রহ নিয়ে কেন এসব জিজ্ঞেস করছেন? স্যার কি তবে পাত্রকে চেনেন? ঈশান অস্থির হয়ে উঠল। ওর মনে হচ্ছে বড় কোনো কিছু মিস করছে।
নিজেকে বদলে ফেলা এত সহজ নয় নিশি। আমি তোমাকে অনেক বছর ধরে চিনি। তোমার হাসি, তোমার ওই দুষ্টুমিগুলোই তোমার প্রাণ। বিয়ের পর যদি তোমাকে একদম চুপচাপ থাকতে হয় তবে তুমি তিলে তিলে শেষ হয়ে যাবে। আমি সেটা চাই না। তুমি কি এখনো ভেবে দেখবে সিদ্ধান্তটা? ভাবার আর কিছু নেই স্যার, পারিবারিকভাবে সব ঠিক হয়ে গেছে, এমনকি কাবিননামাতেও সই হয়ে গেছে প্রায়। এখন পিছিয়ে যাওয়ার কোনো পথ নেই, আর আমি চাইও না পিছিয়ে যেতে। আপনি তো আমার হবু বরকে আমার চেয়েও ভালো চেনেন, তাই না স্যার? হ্যাঁ চিনি, খুব ভালো করে চিনি। কিন্তু নিজের আয়নার সামনে দাঁড়িয়ে যখন দেখি যে আমি সেই মানুষ যার সাথে তোমার বিয়ে ঠিক হয়েছে, তখন আমার নিজেরই বিশ্বাস হয় না। নিশি, তুমি কি আসলেই আমার মতো একজন গম্ভীর মানুষের সাথে জীবন কাটাতে পারবে? আমি তো তোমাকে কোনোদিনও ঈশানের মতো করে হাসাতে পারবো না। শকত ছেড়ে শেষ কথাটা কানে যেতেই ঈশানের পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। ওর সারা শরীর এক মুহূর্তের জন্য অবশ হয়ে গেল। ও যা শুনল তা কি সত্যি? শকত স্যারের সাথে নিশির বিয়ে ঠিক হয়েছে? ওর প্রিয় স্যার, যাকেও আইডল মানে, তার সাথে নিশির বিয়ে। ঈশান ডাউল ধরে কোনো মতে নিজেকে সামলালো। ওর কানে বারবার স্যারের কথাগুলো বাজছে। আমি সেই মানুষ যার সাথে তোমার বিয়ে ঠিক হয়েছে। ঈশানের মনে হলো ওর চারপাশের জগৎটা মুহূর্তেই ওলট পালট হয়ে গেছে। কেন জানি না ওর বুকের ভেতরটা এক তীব্র যন্ত্রণায় মুচড়ে উঠল। শকত ছেড়ের মুখ থেকে কথাটা শোনার পর ঈশানের মনে হলো মাথার উপর আকাশ ভেঙে পড়েছে। ওর হাত পা থরথর করে কাঁপছে, কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। ও দেওয়াল ধরে কোনো মতে ছাদ থেকে নেমে এলো। ওর কানে তখনও স্যারের ওই একটা কথাই বাজছে। ঈশান পাগলের মতো ভার্সিটি করিডোর দিয়ে হাঁটতে লাগলো। ওর মাথায় শুধু একটাই চিন্তা ঘুরছে, এটা কিভাবে সম্ভব? কখন হলো এসব? নিষ্কি জানতো নাকি স্যার আগে থেকেই সব জানতো? শওকত স্যার আমার আইডল, আমার ফেভারিট স্যার, তার সাথে নিশি আপুর বিয়ে। নিশি আপু কি তাহলে এই জন্যই এত শান্ত হয়ে গেছে? ও কি তাহলে আমার উপর প্রতিশোধ নিতেই স্যারকে বিয়ে করছে? না না, এটা হতে পারে না। আমি তো চেয়েছিলাম ও চলে যাক। তাহলে এখন আমার এমন পাগল পাগল লাগছে কেন? আমার বুকটা কেন এভাবে ফেটে যাচ্ছে? ঈশান পার্কিং থেকে নিজের বাইকটা বের করলো। ওর চোখে মুখে তখন খুনের নেশা। ও কোনোভাবেই এই খবরটা হজম করতে পারছে না। ও গেটের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পরই দেখলো নিশি একটা রিকশায় করে ভার্সিটি থেকে বের হচ্ছে। নিশির চোখে মুখে এক অদ্ভুত শূন্যতা। ঈশান দেরি না করে বাইকটা স্টার্ট দিয়ে রিকশার পিছু নিল। মেন রোড থেকে একটু ভেতরে ফাঁকা রাস্তায় আসতেই ঈশান বাইকটা একদম রিকশার সামনে আড়াআড়ি করে দাঁড় করিয়ে দিল। ও মামা, কি করছেন? অ্যাক্সিডেন্ট করবেন তো, সামনে থেকে সরেন। ঈশান, তুমি এখানে এভাবে রাস্তা আটকিয়ে দাঁড়িয়ে আছো কেন? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? সরো রাস্তা থেকে, আমি বাসায় যাব। রিক্সা থেকে নামুন, এখনই নামুন বলছি। আপনার সাথে আমার কথা আছে। আমি কেন নামবো? তোমার সাথে আমার কোনো কথা নেই। তুমিই তো বলেছিলে আমার মুখ দেখতে চাও না, আমার মায়াও মারাতে চাও না। এখন কেন এসেছো? চালক মামা, আপনি রিক্সা ঘোরান। ঈশান বাইক থেকে নেমে রিকশার কাছে এগিয়ে গেল। ও চারপাশটা একবার দেখে নিল। রাস্তা একদম শুনশান, কেউ কোথাও নেই। ও আর এক মুহূর্ত দেরি করলো না, সরাসরি রিকশায় হাত দিয়ে নিশির হাতটা শক্ত করে চেপে ধরলো। নিশি সারিয়ে নেওয়ার চেষ্টা করলো, পারল না। ঈশানের চোখের দৃষ্টি আজ অন্যরকম, তাতে অনেক রাগ আর না বলা কষ্ট মিশে আছে। নামতে বলেছি না, নামুন বলছি। আপনি কি মনে করেছেন যা ইচ্ছা তাই করবেন আর আমি পুতুলের মতো দাঁড়িয়ে দেখব? নামুন। ছাড়ো আমার হাত ঈশান, খুব লাগছে। তুমি এমন করছো কেন? আমি তোমার কে যে তুমি আমাকে এইভাবে অর্ডার দিচ্ছ? আমি এখন কারো হবু স্ত্রী, আমার একটা সম্মান আছে। কিসের সম্মান? শওকত স্যারের হবু স্ত্রী বলে খুব অহংকার হচ্ছে তাই না? আজ আপনি কোথাও যেতে পারবেন না। চলো আমার সাথে, আমার বাইকে বসো। আমি কোথাও যাব না। আমি শওকত স্যারকে কথা দিয়েছি, আমি আর কোনো ঝামেলা করব না। তুমি যাও এখান থেকে ঈশান, আমাকে আমার মতন থাকতে দাও। আমি কি আপনাকে আপনার মতো থাকতে দেওয়ার জন্য এতদিন আপনার অত্যাচার সহ্য করেছি? আপনি আমার জীবনটা তামা তামা করে এখন শান্তিতে ঘর বাঁধতে যাচ্ছেন? এত সহজ না নিশি আপু। আপনাকে আজ আমার সাথে যেতেই হবে, দরকার হলে আমি জোর করব। ঈশান নিশিকে একরকম জোর করে রিকশা থেকে নামিয়ে আনলো। নিশি প্রথমে বাধা দিল। ঈশানের ওই পাগলামি আর চোখের জল দেখে সে আর না করতে পারল না। ঈশানের গায়ের জোর আর মনের জেদ যেন আজ পাহাড়ের মতো অটল। নিশিকে বাইকের পেছনে বসিয়ে ঈশান প্রচন্ড গতিতে বাইক স্টার্ট দিল। নিশি ভয়ে ঈশানের শার্টটা খামছে ধরল। ঈশান তখনও পাগলের মতো ভাবছে, নিশি আপু শুধু আমার, ও
অন্য কারো হতে পারে না, বিশেষ করে শওকত স্যারের তো কখনোই না। শহর ছাড়িয়ে অনেক দূরে একটা শান্ত নদীর পাড়ে বাইকটা থামালো ঈশান। চারপাশটা একদম নিরিবিলি, শুধু নদীর পানির শব্দ শোনা যাচ্ছে। ঈশান বাইক থেকে নেমে একটা পাথর ছুঁড়ে মারল পানিতে। ওর বুকটা এখনো হাঁপড়ের মতো ওঠানামা করছে। নিশি বাইক থেকে নেমে একটু দূরে দাঁড়িয়ে শাড়িটা ঠিক করে নিল। দুজনেই বেশ কিছুক্ষণ চুপচাপ, কেউ কোনো কথা বলছে না, যেন কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে তারা। আকাশটা তখন গোধূলির রঙে লাল হয়ে আছে। এইভাবে চুপচাপ দাঁড়িয়ে থাকার জন্যই কি আমাকে রিক্সা থেকে জোর করে নামিয়ে নিয়ে এলে? যা বলবে তাড়াতাড়ি বলো, আমার দেরি হয়ে যাচ্ছে, বাসায় সবাই চিন্তা করছে। আজকে দেখছি খুব তাড়া তোমার। আগে তো কোনোদিন এমন তাড়া ছিল না, সব সময় আমার ছায়ার মতো আশেপাশে ঘুরঘুর করতে। তখন কি সময় ছিল না ক্লাসের গেটে দাঁড়িয়ে থাকতে, লাইব্রেরিতে গিয়ে উকি দিতে? তখন তো বাসাবার সময়ের কথা মনে পড়তো না তোমার? আগের দিন বাগে খাইছি ঈশান, সেই নিশি আর এই নিশির মধ্যে অনেক তফাৎ। এখন আর আগের মতো তোমার পেছনে ঘুরে বেড়ানো সম্ভব না। আমি এখন অন্য কারোর আমানত, আমার একটা লিমিট থাকা দরকার। আমানত? বাহ, খুব সুন্দর শব্দ শিখেছ তো। কার আমানত? শওকত স্যারের। ওনার সাথে তোমার বিয়ে ঠিক হয়েছে, এটা আমাকে একবার বলার প্রয়োজন মনে করনি তুমি? আমি তো তোমার কাছে একটা খেলনা ছিলাম, তাই না? যখন ইচ্ছা জ্বালাতন করলে, আর যখন ইচ্ছা হলো অন্য একজনের হাতে নিজেকে তুলে দিলে। তুমিই তো চেয়েছিলে আমি তোমার জীবন থেকে চলে যাই। সেদিন তো অনেক বড় বড় কথা শুনিয়েছিলে, বলেছিলে আমি সস্তা, আমি নির্লজ্জ, আমার ভালোবাসা তোমার কাছে বিষ মনে হতো। এখন সেই বিষ যখন নিজে থেকে সরে যাচ্ছে, তখন আবার আটকানোর চেষ্টা করছো কেন? তোমার তো এখন খুশি হওয়ার কথা। আমি খুশি কিনা সেটা আমি জানি, কিন্তু তুমি কি আসলেই খুশি? শওকত স্যারকে কি তুমি সত্যিই ভালোবাসো, নাকি আমাকে শিক্ষা দেওয়ার জন্য এই বিয়েতে রাজি হয়েছো? সত্যি করে বলো নিশি আপু, তুমি কি ওই গম্ভীর মানুষটার সাথে সারা জীবন কাটিয়ে দিতে পারবে? স্যার অনেক ভালো মানুষ ঈশান, উনি আমাকে সম্মান করেন, যেটা তোমার কাছ থেকে আমি কোনোদিন পাইনি। আর শোনো, ভালোবাসা দিয়ে জীবন চলে না। আমি বুঝতে পেরেছি যে জোর করে কারো মন পাওয়া যায় না, তাই আমি হার মেনে নিয়েছি। এখন আমাকে যেতে দাও। হার মানলেই কি সব শেষ হয়ে যায়? আমি তোমাকে আজ এখানে কেন নিয়ে এসেছি জানো? আমার ভেতরে যে কি চলছে সেটা আমি নিজেও জানি না। শুধু জানি তোমাকে অন্য কারোর সাথে দেখার কথা ভাবলেই আমার মাথায় রক্ত উঠে যাচ্ছে। এটা কি ভালোবাসা নাকি জেদ আমি জানি না, কিন্তু তোমাকে আমি শওকত স্যারের হতে দেব না। তুমি বড্ড দেরি করে ফেলেছো ঈশান, কার্ড ছাপা হয়ে গেছে, সবকিছু ফাইনাল। এখন এসব নাটক করে কোনো লাভ নেই। তুমি তোমার পড়াশোনায় মন দাও আর আমাকে আমার মতন বাঁচতে দাও। আমাদের মাঝখানে যেটুকু ছিল সব ওখানেই শেষ। নিশি কথাগুলো বলে উল্টো দিকে হাঁটা দিল। ঈশান এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। ও বুঝতে পারছে না নিশিকে ও কিভাবে আটকাবে। নিশির এই শান্ত চেহারা আর গম্ভীর কথাগুলো ঈশানকে আরো বেশি পাগল করে দিচ্ছে। ও পেছন থেকে নিশির হাতটা আবার চেপে ধরলো। নিশি এবার আর রাগ করলো না, শুধু করুণ চোখে ঈশানের দিকে তাকালো। সেই চোখে আগের মতো দুষ্টামি নেই, আছে শুধু একরাশ অভিমান আর ক্লান্তি। ঈশান হাতটা ছাড়লো না, বরং আরো শক্ত করে ধরে রাখলো, যেন ছেড়ে দিলে নিশি চিরতরের জন্য কারোর হয়ে যাবে। নদীর পাড়ে ঝিঝি পোকার ডাক শুরু হয়ে গেছে। নিশি যখন হাত ছাড়িয়ে চলে যাওয়ার জন্য পা বাড়ালো, তখন ঈশানের ভেতরটা যেন দুমড়ে মুচড়ে গেল। সে আর নিজেকে সামলাতে পারল না। এক ঝটকায় নিশিকে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরল। নিশি একদম পাগলের মতো জমে গেল। ও স্বপ্নও ভাবিনি যে লাজুক আর গম্ভীর ঈশান কোনোদিন সবার সামনে তো দূরে থাক, নির্জনও এভাবে ওকে জড়িয়ে ধরবে। ঈশান কি করছো? কি ছাড়ো আমাকে, কেউ দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে। তোমার কি মাথা একদম গেছে? ছাড়ো বলছি। নিশি ধাক্কা দিয়ে সরে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু ঈশানের বাঁধন ছিল অনেক শক্ত। নিশি চিৎকার করতে গিয়েও থেমে গেল। হঠাৎ ও নিজের ঘাড়ের কাছে গরম কোনো তরল পদার্থের ছোঁয়া অনুভব করলো। নিশি বুঝতে পারলো ঈশান কাঁদছে। যে ছেলেটা সবসময় ওকে এড়িয়ে চলতো, আছে ওর কাঁধে মুখ গুজে বাচ্চাদের মতো ডুকরে কেঁদে উঠছে। নিশির হাত দুটো যেন অবশ হয়ে এলো। কেন করলে এমনটা? কেন আমাকে একবারও জানালে না? কবে হলো এসব? কিভাবে হলো? ওই শওকত স্যারের সাথেই কেন তোমার বিয়ে ঠিক হতে হলো? উনি তো আমার স্যার, ওনার সাথে তোমার সম্পর্ক কি? সব আমাকে খুলে বলো আজ। আমি পাগল হয়ে যাচ্ছি। কেঁদো না ঈশান, এভাবে কাঁদতে নেই। শোনো, শওকত স্যারের দাদু আর আমার দাদু অনেক পুরনো আর ভালো বন্ধু। আমাদের ফ্যামিলির জানাশোনা অনেক আগে থেকেই। আমি যখন ছোট ছিলাম তখন থেকেই দুই পরিবারের এই কথা হতো, কিন্তু আমি তো জানতাম না স্যার আমাকে পছন্দ করেন। স্যার তোমাকে পছন্দ করেন? উনি তোমাকে আগে থেকেই ভালোবাসেন? হ্যাঁ ঈশান,
স্যার ওনার দাদুকে বলেছিলেন যে উনি আমাকে পছন্দ করেন, কিন্তু কোনোদিন সেটা আমাকে বুঝতে দেননি। হয়তো টিচার স্টুডেন্ট সম্পর্কের কথা ভেবে বা আমার ওই পাগলামিগুলো দেখে চুপ ছিলেন। যেদিন দাদু জানালেন স্যার আমাকে পছন্দ করেন, সেদিনই সরাসরি বিয়ের কথা পাকাপাকি করে ফেলেন। আমি তখন ভাবলাম আর না করার কি আছে। তুমি একবারও আমার কথা ভাবলে না? মানা করতে পারলে না? অন্তত শওকত স্যারকে তো বলতে পারতে। কি বলতাম তাকে? এই বলতাম যে আমি এমন একজনকে ভালোবাসি যে আমাকে সহ্য করতে পারে না, যে আমাকে অপমান করে সবার সামনে, যে আমার ভালোবাসাকে বিষ মনে করে। শোনো ঈশান, আমি আর কারো জীবনে বোঝা হয়ে থাকতে চাই না। আমি অনেক বিরক্ত করেছি তোমাকে, অনেক জ্বালিয়েছি, কিন্তু একটা কথা আমি খুব ভালো করেই বুঝে গেছি, তুমি যাকে ভালোবাসো তার কাছে যাওয়ার চেয়ে তোমাকে যে ভালোবাসে তার কাছে গেলে তুমি বেশি ভালো থাকবে। স্যার আমাকে ভালোবাসেন, সম্মান করেন, আমি ওনার কাছেই শান্তিতে থাকবো। নিশি খুব ধীর স্থিরভাবে কথাগুলো বলল। ওর চোখে এখন আর পানি নেই, আজ এক কঠিন বাস্তবতা। ও ঈশানের হাতটা নিজের গায়ের উপর থেকে আলতো করে সরিয়ে দিল। ঈশান অবাক হয়ে তাকিয়ে আছে নিশির দিকে। ও মেলাতেই পারছে না এই নিশিকে আর সেই চঞ্চল নিশিকে, যে কয়েকদিন আগেও ওর পেছন ঘুরে ঘুরে ফ্লাইং কিস দিত। অনেক রাত হলো, এবার আমি নিজেই চলে যেতে পারবো। তুমি এখানে একটু একা থাকো, মাথা ঠান্ডা করো, বিয়ের কার্ড পাঠিয়ে দিব, সময় পেলে এসো। অন্তত তোমার বিষ তো চিরতরে বিদায় হচ্ছে, খুশি হওয়ার চেষ্টা করো। টাটা। নিশি বড় বড় পা ফেলে মেন রোডের দিকে চলে গেল। একটা রিক্সা ডেকে ও উঠে পড়ল। একবারও পিছন ফিরে তাকালো না। ঈশান নদীর পাড়ে ঠায় দাঁড়িয়ে রইল। নিশির শেষ কথাগুলো ওর কানে তপ্ত সীসার মতো বাজছে। ও কোনোদিন ভাবিনি যে নিশি এতটা শক্ত কথা বলতে পারবে। ওর মনে হচ্ছে ও হাঁটতে হাঁটতে একদম শেষ প্রান্তে চলে এসেছে। যে বিষকে ও বিদায় করতে চেয়েছিল, আজ সেই বিষ ওর শিরায় শিরায় ছড়িয়ে গেছে। নিশির এই বদলে যাওয়া চেহারা আর শওকত স্যারের প্রতি ওর সেই সঁপে দেওয়ার সিদ্ধান্ত ঈশানকে এক অন্ধকার গহ্বরে ঠেকে দিল। কয়েকদিন পরে ভার্সিটিতে সেই কাঙ্ক্ষিত বিয়ের কার্ড বিলি করা শুরু হলো। ডিপার্টমেন্টের নোটিশ বোর্ড থেকে শুরু করে কমন রুম, সব জায়গায় একটাই আলোচনা, শওকত স্যারের সাথে নিশির বিয়ে। সবাই খুব অবাক হলেও শওকত স্যারের মতো হ্যান্ডসাম আর মার্জিত প্রফেসরের সাথে নিশির মতো চঞ্চল মেয়ের জোরটা মন্দ হবে না বলে কানাঘুষা করছে। এই শোরগোল ঈশানের কাছে নরক যন্ত্রণার মতো মনে হতে লাগলো। সে যেদিকেই তাকায় সবার হাতে লাল রঙের একটা কার্ড। মনে হচ্ছে এই কার্ডটা ওর কলিজার ভেতর গেঁথে দেওয়া হয়েছে। কি রে ঈশান, তুই কার্ড পেয়েছিস? পুরো ডিপার্টমেন্টকে দাওয়াত দিয়েছে। ভাবা যায় আমাদের শওকত স্যারই শেষে নিশিয়াপুর কপালে ছিল। তুই তো বেঁচে গেলি রে, একদম মুক্তি পেলি। হ্যাঁ, মুক্তি পেয়েছি। এখন একটু চুপ থাকবি তোরা? অসহ্য লাগছে এসব। রাহাতটা হাসাহাসি করে চলে গেল। ঈশানের অস্থিরতা আরও বেড়ে গেল। সে করিডর দিয়ে যাওয়ার সময় দেখল শওকত স্যার ক্লাসরুম থেকে বের হচ্ছেন। দুজনের চোকাচুকি হলো। স্যার একদম স্বাভাবিক মুখে সেই চিরচেনা গম্ভীর হাসি। ঈশানও নিজেকে সামলে নিয়ে স্যারকে সালাম দিল। দুজনের আচরণ এমন যেন কিছুই হয়নি, অথচ ভেতরে ভেতরে ঈশান পুরে খাক হয়ে যাচ্ছিল। সে হন্য হয়ে নিশিকে খুঁজতে লাগলো। অবশেষে লাইব্রেরির পেছনে ওকে একা পেয়ে চেপে ধরল। নিশি আপু, 1 মিনিট শোনো। তুমি কি পাগল হয়ে গেছো? এই বিয়েটা তুমি করতে পারো না। শওকত স্যার তোমার জন্য পারফেক্ট না। তুমি বিয়েটা ভেঙে দাও প্লিজ। আমি বলছি তো, সব ঠিক হয়ে যাবে। ওমা, এখন তো দেখছি সুর একদম বদলে গেছে। শওকত স্যার পারফেক্ট না তো কে পারফেক্ট? তুমি, যে কিনা হাজার মানুষের সামনে আমাকে নির্লজ্জ আর সস্তা বলেছিল। পথ ছাড়ো ঈশান, আমার অনেক কাজ আছে। আমি ভুল করেছি, আমি স্বীকার করছি। আমি তখন বুঝতে পারিনি, কিন্তু এখন তো বুঝতে পারছি যে তোমাকে ছাড়া আমার দিন কাটছে না। তুমি একবার অন্তত শওকত স্যারকে মানা করো, ওনার কাছে তোমার জীবনটা একঘেয়ে হয়ে যাবে। ঈশান, তুমি আসলে একটা স্বার্থপর। যখন আমি তোমার পেছনে ঘুরতাম তখন তুমি আমাকে তাড়িয়ে দিয়েছো, আর এখন যখন আমি অন্য কারোর সাথে সুখে থাকার স্বপ্ন দেখছি তখন তোমার ইগোতে লাগছে। তুমি কি আমাকে সত্যিই ভালোবাসো, নাকি আমাকে অন্য কারোর হতে দেখতে পারছো না বলে এখন এই নাটক করছো? নাটক না নিশি, এটা সত্যি। আমি তোমাকে ভালোবাসি। প্লিজ জেদ করো না, বিয়েটা ভেঙে দাও। আমি প্রমিস করছি আমি আর কোনোদিন তোমাকে অবহেলা করব না। অনেক দেরি করে ফেলেছো ঈশান। বারবার আমি তোমার কাছে গিয়েছি, হাত পেতেছি, তুমি আমাকে ছোট করেছো, অপমান করেছো। এখন আমার মায়া মারাতে এসো না। শওকত স্যার আমাকে যে সম্মান আর শান্তি দিয়েছেন তুমি তা কোনোদিন দিতে পারবে না। আমার পথ থেকে সরে দাঁড়াও।
আর নিজের পড়াশোনায় মন দাও। ঈশান এরপরও কয়েকদিন ভার্সিটিতে নিশিকে আটকানোর চেষ্টা করলো। করিডোরে ল্যাবের বাইরে যেখানে সুযোগ পেয়েছে সেখানে ওকে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু নিশি এখন পাথরের মতো শক্ত। সে যেন ঠিক করে নিয়েছে ঈশানকে কোনোভাবেই প্রশ্রয় দেবে না। সে যতবার ঈশানকে দেখেছে ততবার কঠিন কঠিন কথা শুনিয়ে ওকে দূরে ঠেলে দিয়েছে। নিশির এই নীরবতা আর অবহেলা ঈশানকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। সে বুঝতে পারছে না যে নিশি কি সত্যি তাকে ভুলে গেছে নাকি প্রতিশোধ নেওয়ার জন্য এই কঠিন খোলসে পড়ে আছে। নিশির বাড়িতে আজ হলুদ সন্ধ্যা, পুরো বাড়ি আলোকসজ্জায় ঝলমল করছে। চারিদিকে মেহমানদের ভিড় আর হই হুল্লোড়। নিশি হলুদ রঙের শাড়ি পরে আর ফুলের গহনায় সেজে এক কোণে মনমারা হয়ে বসে আছে। ঠিক সেই সময় পেছনে দেওয়াল টপকে ভেতরে ঢুকলো ঈশান। নিজের মুখটা চাদর দিয়ে কিছুটা ঢেকে সে ভিড়ের মধ্যে মিশে গেল। হঠাৎ করে পুরো বাড়ির মেইন সুইচ বন্ধ হয়ে গেল। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। সবাই চিৎকার চেঁচামেচি শুরু করতে ঈশান সুযোগ বুঝে নিশির হাতটা শক্ত করে ধরল। নিশি কিছু বুঝে ওঠার আগেই ঈশান তাকে একরকম টেনে হিঁচড়ে পাশের একটা ফাঁকা ঘরে নিয়ে এলো এবং ভেতর থেকে দরজা বন্ধ করে দিল। কে আপনি? ছাড়ুন আমার হাত, আমি কিন্তু চিল্লামিল্লি করব। সাহস কত বড়, মাঝ বাড়িতে এসে আমার গায়ে হাত দেন? ছাড়ুন বলছি। চুপ থাকো, একদম কথা বলবে না। ঈশান কোনো কথা না বলে অন্ধকারে নিশিকে একদম দেওয়ালের সাথে চেপে ধরল। নিশি ভয়ে কাঁপছিল, কিন্তু হঠাৎ তার নাকে খুব পরিচিত একটা পারফিউমের গন্ধ এলো। এই গন্ধটা নিশি খুব চেনা। হাজার ভিড়ের মধ্যেও সে এই গন্ধটা চিনে নিতে পারে। নিশির ছটফটানি মুহূর্তেই থেমে গেল। সে বুঝতে পারল এটা অন্য কেউ নয়, এটা ঈশান। তুমি এইখানে এই অবস্থায় কেন এসেছো ঈশান? তোমার কি একটুও প্রাণের ভয় নেই? ধরা পড়লে আজ তোমাকে সবাই মিলে পিটিয়ে শেষ করে দেবে। কেন এসেছো এখানে? তুমি অবাক হলে না? আমাকে অন্ধকারে না দেখে চিনে ফেললে? কিভাবে বুঝলে যে এটা আমি? কিছু মানুষকে চেনার জন্য চোখের দরকার হয় না ঈশান। তোমার গায়ের এই গন্ধটা আমার নিঃশ্বাসে মিশে আছে। কিন্তু কেন এসেছো? এখন তো আমি পরস্ত্রী হতে চলেছি, কাল আমার অন্য একজনের সাথে বিয়ে। এখন এসব পাগলামি করে কি লাভ? এতটাই যখন ভালোবাসা, গায়ের গন্ধ যখন নিঃশ্বাসে মিশে থাকে, তাহলে আমাকে ছেড়ে কেন যাচ্ছ? আমাকে শাস্তি দেওয়ার জন্য কি নিজের জীবনটা নষ্ট করতে হবে? শওকত স্যারকে তুমি কোনোদিন ভালোবাসতে পারবে না নিশি, এটা তুমি নিজেও জানো। ভালোবাসা কি আর সবার কপালে থাকে রে পাগল? আমি তো চেয়েছিলাম তোমার সাথে সারা জীবন কাটাতে। তুমিই তো আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছো। এখন আমি শওকত স্যারের আমানত, ওনার প্রতি আমার একটা দায়িত্ব আছে। তুমি এখন যাও এখান থেকে, দয়া করে আর ঝামেলা করো না। আমি তোমাকে যেতে দেব না নিশি। আমি মানছি আমি ভুল করেছি, আমি গাধা, আমি তোমাকে বুঝতে পারিনি। কিন্তু এখন যখন বুঝতে পারছি যে তোমাকে ছাড়া আমি বাঁচব না, তখন তুমি আমাকে এভাবে মাঝপথে ফেলে যাচ্ছ। একবার বলো যে তুমি আমাকে ভালোবাসো, আমি এখনই তোমাকে এখান থেকে নিয়ে চলে যাব। অনেক দেরি হয়ে গেছে ঈশান। ভালোবাসা মানে শুধু হাত ধরে পালিয়ে যাওয়া নয়। আমার বাবা মায়ের সম্মানের কথা ভাবতে হবে। আর শওকত স্যার, উনি আমাকে অনেক বিশ্বাস করেন, আমি ওনার বিশ্বাস ভাঙতে পারবো না। তুমি চলে যাও ঈশান, আমাদের গল্পটা এখানেই শেষ হতে দাও। শেষ হতে দেব না আমি। তুমি কাল ওই আসরে বসতে পারবে না, আমি তোমাকে বসতে দেব না। তুমি শুধু আমার নিশি আপু, তুমি অন্য কারো হতে পারো না। কেন বুঝতে পারছো না? আমি মরে যাব তোমাকে ছাড়া। মরে কেউ যায় না ঈশান, কয়েকদিন কষ্ট হবে, তারপর ঠিক হয়ে যাবে। তুমি একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে নিও, আর আমাকে আশীর্বাদ করো যেন আমি নতুন জীবনে সুখী হতে পারি। এখন যাও, আলো চলে আসবে এক্ষুনি, কেউ দেখলে সর্বনাশ হয়ে যাবে। জেনারেটর চালু হতে আরো কয়েক মিনিট দেরি হচ্ছে। অন্ধকারের মধ্যে স্টোর রুমের ব্যবসা গরমে নিশি আর ঈশান একদম কাছাকাছি দাঁড়িয়ে। ঈশান আর নিজেকে ধরে রাখতে পারল না। সে হুট করে নিশির পা জড়িয়ে ধরে মেঝেতে বসে পড়ল। তার কান্নায় পুরো ঘরটা যেন ভারী হয়ে উঠছে। নিশি চমকে গিয়ে পেঁচাতে চাইল, কিন্তু ঈশান তাকে শক্ত করে ধরে রেখেছে। নিশি আপু প্লিজ এমন করো না। আমি মানছি আমি গাধা ছিলাম, আমি অনেক বড় ভুল করেছি, কিন্তু তুমি তো আমাকে একটু সময় দিতে পারতে। তুমি না হয় আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিতে, আমাকে একা ফেলে রাখতে কিছুদিন। আমি যখন তোমাকে ছাড়া ছটফট করতাম, যখন বুঝতাম তুমি আমার জন্য কি ছিলে, আমি নিজেই দৌড়ে তোমার কাছে ফিরে আসতাম। কিন্তু তুমি কেন এত তাড়াতাড়ি বিয়ের সিদ্ধান্ত নিলে? কেন কাল কবুল বলতে যাচ্ছ তুমি? ঈশান, পা ছাড়ো, এইভাবে নিচে বসে থেকো না। কেউ দেখে ফেললে মান সম্মান থাকবে না। আমি তোমাকে সময় দিয়েছিলাম ঈশান, কিন্তু তুমি সেটা বোঝোনি। তুমি আমাকে ঘৃণা করতে শুরু করেছিলে। ঘৃণা করিনি নিশি, আমি আসলে ভয় পেতাম। আমি বুঝতে পারতাম না আমার কি করা উচিত। কিন্তু আজ যখন দেখছি তুমি অন্য কারো হয়ে যাচ্ছ, তখন আমার বুকটা ফেটে যাচ্ছে। তুমি বিয়েটা করো না নিশি, আমি তোমার পা ধরছি। তুমি কাল বিয়ের আসরে যেও না, আমি তোমাকে ছাড়া
মরে যাব, সত্যিই মরে যাব। এখন এইসব বলে কি হবে ঈশান? বিয়ের সব আয়োজন শেষ, গেটে মেহমানরা বসে আছে। এখন যদি আমি মানা করি, আমার আব্বু মুখ দেখাবে কিভাবে? আর শওকত স্যার, উনি তো কোনো অপরাধ করেননি, উনি আমাকে অনেক সম্মান দিয়ে নিজের করে নিতে চেয়েছেন। আমি কিভাবে ওনাকে অপমান করি? ওনার সম্মানের চেয়ে আমার জীবনটা কি অনেক ছোট হয়ে গেল? তুমি কি বুঝতে পারছো না আমি তোমাকে ছাড়া পাগল হয়ে যাব? একবার শুধু বলো তুমি আমাকে ভালোবাসো, আমি এই পুরো দুনিয়ার সাথে লড়াই করব, কিন্তু তুমি কাল ওই বিয়েটা করো না। আমি তোমাকে ভালোবাসি কিনা সেটা তুমি অনেক আগে থেকেই জানো ঈশান, কিন্তু ভালোবাসা মানে শুধু আবেগ না, দায়িত্ব। আমি আমার পরিবারের সম্মান ধুলোয় মিশিয়ে দিয়ে নিজের সুখ খুঁজতে পারবো না। তুমি অনেক দেরি করে ফেলেছো, কাল আমার বিয়ে, এটাই শেষ কথা। বাইরে তখন জেনারেটরের স্টার্ট হওয়ার বিকট শব্দ শোনা গেল। নিশি বুঝতে পারলো আর কয়েক সেকেন্ডের মধ্যেই আলো চলে আসবে। সে জোরে ধাক্কা দিয়ে ঈশানের হাত থেকে নিজের পা ছাড়িয়ে নিল। ঈশান মেঝেতে উপর হয়ে পড়ে রইল। আলো জ্বলে ওঠার ঠিক আগের মুহূর্তে নিশি দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। যাও ঈশান, পেছনের দেওয়াল দিয়ে চলে যাও, আর কোনোদিন আমার সামনে আসার চেষ্টা করো না। আজকের রাতটাই আমাদের শেষ দেখা। ঈশান অন্ধকার ঘরে একা পড়ে রইল। তার কান্নায় কেউ সাড়া দেওয়ার নেই। বাইরে তখন উৎসবের গান বাজছে, মেহমানদের হাসাহাসি শোনা যাচ্ছে। কেউ জানে না এই বাড়ির একটা অন্ধকার ঘরে একটা ছেলে তার ভালোবাসার জন্য তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে। ঈশান বুঝতে পারল সে আসলেই অনেক বড় ভুল করে ফেলেছে। যে নিশিকে সে অবহেলা করেছিল, সেই নিশি আজ তার দরজার বাইরে চলে গেছে। নিশি বিয়ের পর 1 মাস কেটে গেছে। এই 1 মাসে ঈশানের জীবনটা যেন একটা জ্যান্ত লাশে পরিণত হয়েছে। ঠিকমতো ভার্সিটি যায় না, কারোর সাথে কথা বলে না। আজ খুব দরকারে একটা শপিং মলে এসেছে কিছু কেনাকাটা করতে। ভিড়ের মধ্যে হাঁটতে হাঁটতে হঠাৎ ঈশানের চোখ আটকে গেল একটা শাড়ির শোরুমের দিকে। সেখানে কাচের ওপাশে দেখা যাচ্ছে শওকত স্যারকে। স্যার খুব মনোযোগ দিয়ে একটা একটা করে শাড়ি দেখছেন। ঈশানের বুকের ভেতরটা হু হু করে উঠল। সে নিজেকে সামলে নিয়ে শোরুমের ভেতর ঢুকলো এবং স্যারের ঠিক পাশে গিয়ে দাঁড়ালো। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আরে ঈশান যে, ভার্সিটিতে তো একদমই আসো না। কি খবর তোমার? শরীর গতিক সব ঠিক আছে তো? জি স্যার, শরীর ঠিক আছে। আপনি এখানে শাড়ি কিনছেন ম্যামের জন্য বুঝি? হ্যাঁ, তোমার নামের জন্যই। কালো বাপের বাড়ি যাবে, তাই ফরমাইশ করেছে একটা শাড়ি নিয়ে যাওয়ার জন্য। কিন্তু আমি তো মহা বিপদে পড়েছি ঈশান। সারা জীবন শুধু পড়াশোনা আর বইপত্রের মধ্যেই কাটিয়ে দিলাম। মেয়েদের সংস্পর্শে তো কোনোদিন আসা হয়নি, তাই মেয়েদের পছন্দ অপছন্দ আমার ঠিক জানা নেই। তুমি একটু আমাকে সাহায্য করবে প্লিজ? একটা শাড়ি পছন্দ করে দাও না। ঈশানের খুব অস্বস্তি হচ্ছে, ভেতরে কলিজাটা পুড়ে যাচ্ছে। তার ভালোবাসার মানুষের জন্য তারই হাত দিয়ে শাড়ি পছন্দ করতে হবে, কিন্তু স্যারের অনুরোধ সে ফেলতে পারল না। ঈশান একে একে শাড়িগুলো দেখতে লাগলো। হঠাৎ একটা গাঢ় পিঙ্ক কালারের শাড়ির উপর ওর চোখ আটকে গেল। ঈশানের মনে পড়ে গেল নিশি একদিন বলেছিল ওর পিঙ্ক কালার খুব পছন্দ। স্যার, এই শাড়িটা নিতে পারেন। এই গাঢ় পিঙ্ক কালারের শাড়িটাতে নিশি আপুকে খুব মানাবে স্যার। কি বললে ঈশান? নিশিকে কেন মানাবে? আর নিশির কথা এখানে আসছে কেন? মানে স্যার, আপনি তো নিশি আপুর জন্যই শাড়ি কিনছেন তাই না? ওনার পছন্দ তো এটাই হওয়ার কথা। তোমার ম্যামের পছন্দ কি সেটা কি তুমি আমার চেয়েও ভালো জানো ঈশান? আমি তো তোমার ম্যামের জন্য শাড়ি নিচ্ছি, আর তুমি বারবার নিশির কথা বলছো কেন? নিশি কি তোমার ম্যাম নাকি? স্যার, আপনি এসব কি বলছেন? নিশি আপুর সাথেই তো আপনার বিয়ে ঠিক হলো, সারা ভার্সিটি জানলো, আমি কার্ড দেখলাম, বিয়ের অনুষ্ঠান হলো। তাহলে নিশি আপু আপনার ম্যাম না মানে আপনি নিশির কথা কেন বারবার এড়িয়ে যাচ্ছেন? দুনিয়াটা অনেক ছোট ঈশান, আবার অনেক রহস্যময়ী। সব কিছু যা চোখে দেখা যায় তা সত্যি হয় না। তুমি যাকে নিশি ভেবে বসে আছো সে হয়তো এখন তোমার ধরাছোঁয়ার বাইরে। আর আমি কার জন্য শাড়ি কিনছি সেটা জানলে হয়তো তুমি কাল থেকেই ভার্সিটি আসা বন্ধ করে দিবে। স্যার, আমি কিছুই বুঝতে পারছি না। আপনি পরিষ্কার করে কিছু বলছেন না কেন? নিশি আপু কোথায়? উনি কি ভালো আছেন? নিশি ভালো আছে কিনা সেটা তো তোমার জানার কথা না। তোমার ম্যাম শাড়িটা পছন্দ করবে কিনা চলো একবার ভিডিও কল দিয়ে তাকে জিজ্ঞেস করি। সে নিজেই বলুক রংটা কেমন হয়েছে। শওকত স্যার পকেট থেকে ফোন বের করে ভিডিও কল দিলেন। ঈশানের বুকটা তখন ধরফর করছে। স্যার নিশি নামটা কেন বারবার এড়িয়ে যাচ্ছেন, আর কার কথাই বা বলছেন তিনি? শওকত স্যারের এই রহস্যময়ী কথাগুলো ঈশানের মাথার ভেতর ঝড়ের মতো ঘুরছে। সে যেন এক গোলকধাঁধায় আটকে গেছে। ফোনের স্ক্রিনে কার মুখ ভেসে উঠবে সেটা দেখার জন্য ঈশান এক নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে রইল। শওকত স্যার ফোনটা ঘুরিয়ে স্ক্রিনটা
ঈশানের চোখের সামনে ধরলেন। ঈশান স্ক্রিনের দিকে তাকিয়ে পুরো স্তব্ধ হয়ে গেল। ফোনের ওপাশে যে মেয়েটি ঘোমটা দিয়ে লাজুক হাসছে সে নিশি নয়, সে নিশির চাচাতো বোন ঈশিতা। ঈশানের মাথাটা যেন মুহূর্তে ভো ভো করতে শুরু করলো। তার মানে শওকত স্যারের সাথে নিশির বিয়ে হয়নি। তাহলে নিশি কোথায়? সেদিন নিশি কেন বলেছিল সে স্যারের আমানত? এইসব প্রশ্ন ঈশানের মগজের ভেতর আওলা ঝাওলা হয়ে যেতে লাগলো। স্যার আপনি ঈশিতার সাথে? মানে আমি কিছুই তো বুঝতে পারছি না। নিশি আপু কোথায়? আপনাদের বিয়ে হয়নি কেন? সেদিন বিয়েটা আমাদের হয়নি ঈশান। কাজী ডাকার ঠিক আগ মুহূর্তে নিশি পরিষ্কার জানিয়ে দেয় সেই বিয়েটা করতে পারবে না। ও কাউকে ঠকিয়ে সংসার করতে চায়নি, কিন্তু দুই পরিবারের এত আত্মীয় স্বজনের সামনে মান সম্মান বাঁচানোর আর কোনো উপায় ছিল না। তাই দুই পরিবারের বড়দের সিদ্ধান্তে আমাকে ঈশিতাকেই বিয়ে করতে হয়। তবে বিশ্বাস করো, এই 20 দিনে মেয়েটা আমাকে পুরো নিজের বশে করে নিয়েছে। ঈশিতা আসলেই খুব লক্ষ্মী একটা মেয়ে। কি যে বলেন না আপনি স্যার। ঈশান ভাই, আপনার স্যারের কথা আর বলবেন না। উনি সারাক্ষণ আমাকে নিয়ে পচান। তা আপনার নিশি আপুর কথা কি খুব মনে পড়ছে? নিশি আপু কোথায় ঈশিতা? প্লিজ আমাকে বলো। ও কেন আমার সাথে এমন করলো? কেন মিথ্যা বলে আমাকে সরিয়ে দিল? ও এখন কোথায় আছে তোমরা জানো? নিশি এখন কোথায় আছে সেটা তো তোমার জানার কথা না, তবে ঈশিতা হয়তো একটু ক্লু দিতে পারে। কি বলো ঈশিতা? নিশি আপু বলেছিল যে এমন এক জায়গায় যাবে যেখানে শুধু আকাশ আর নদীর শব্দ শোনা যায়। সেখানে গেলে মানুষের সব অভিমান ধুয়ে যায়। ঈশান ভাই, আপনি কি সেই শান্ত নদীর পাড়ের কথা ভুলে গেলেন যেখানে আপনি শেষবার আপুকে নিয়ে গেছিলেন? ঈশিতার কথা শোনা মাত্রই ঈশানের বুকটা ধক করে উঠল। সেই শান্ত নদীর পাড় যেখান থেকে নিশিকে ও জোর করে ফিরিয়ে আনতে চেয়েছিল, আর নিশি ওকে কঠিন কথা শুনিয়ে চলে গিয়েছিল। ঈশানের আর বুঝতে বাকি রইল না যে এখন কোথায় থাকতে পারে। ও আর এক সেকেন্ডও সেখানে দাঁড়িয়ে থাকলো না। শওকত স্যার আর ঈশিতাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে ও পাগলের মতো শপিং মল থেকে দৌড়ে বেরিয়ে গেল। দেখছো ঈশিতা, পাগল দুইটাই। একজন অভিমানে পালিয়ে বেড়ায়, আর একজন এখন পাগলের মতো তাকে খুঁজতে যাচ্ছে। ঠিকই বলেছেন, দুইজন দুজনকে ছাড়া থাকতে পারে না, অথচ আবার একসাথে হতে চাইবে না। তবে আমার মনে হয় এবার সব ঠিক হয়ে যাবে। ঈশান ভাইয়ের যে দৌড় দেখলাম, আজ নিশিয়াপুর আর নিস্তার নেই। ঈশান তখন ঝড়ে বেগে বাইক স্টার্ট দিয়ে শহরের রাস্তা দিয়ে উড়ে চলেছে। ওর কানে শুধু নিশির ওই কান্নামাখা কথাগুলো বাজছে। ও নিজেকে গালি দিচ্ছে কেন ও আগে বুঝতে পারেনি। নিশি ওকে ভালোবেসে নিজেকে সরিয়ে নিয়েছিল যাতে ঈশান নিজে পড়াশোনায় মন দিতে পারে, কিন্তু ঈশান তো নিশিকে ছাড়া বাঁচতে শেখেনি। আজও কোনো বাধা মানবে না। আজও নিশিকে নিজের করে নিয়েই ফিরবে। শহর ছেড়ে ঈশানের বাইকটা ঝড়ে বেগে সেই চেনা নদীর পাড়ে এসে থামলো। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার উপক্রম হয়েছে। ঈশান বাইকটা একপাশে রেখে ধীর পায়ে নদীর পাড়ের দিকে এগোতে লাগলো। কিছু দূর যেতেই ও দেখলো নদীর পাড়ের শুকনো বালুর উপরে একটা মেয়ে বসে আছে। পরনে একদম সাধারণ একটা কালো রঙের কটনের শাড়ি, চুলগুলো বাতাসে এলোমেলো হয়ে উঠছে। দূর থেকে দেখেই ঈশান চিনতে পারলো ওটা ওর নিশি। ঈশান খুব সাবধানে নিশির ঠিক পেছনে গিয়ে দাঁড়ালো। আসতে এত দেরি করলে যে? কতদিন ধরে তোমার জন্য এখানে বসে অপেক্ষা করে তুমি জানো? ঈশান পুরো চমকে গেল। নিশি তো একবারও পেছনে ফিরে তাকায়নি, তাহলে বুঝলো কিভাবে যে ঈশান এসেছে। ঈশান কোনো কথা না বলে খুব আস্তে নিশির পাশে গিয়ে বসলো। নিশির চোখ দুটো নদীর ওপারে স্থির হয়ে আছে। ঈশান সাহস করে নিশির হাতের উপর নিজের হাতটা রাখলো। নিশি এবারও হাত সরালো না, বরং শক্ত করে ঈশানের আঙ্গুলগুলো আঁকড়ে ধরলো। ঈশান আলতো করে নিশির দিকে মুখ ফেরাতেই ওর বুকটা ধক করে উঠলো। নিশির চোখ মুখ একদম শুকনো হয়ে গেছে, চোখের নিচে কালচে দাগ। দেখে বোঝা যাচ্ছে মেয়েটা কত রাত ঘুমায়নি। কেন সেদিন এমনটা করলে আমার সাথে নিশি? কেন আমাকে মিথ্যা বললে যে তোমার বিয়ে ঠিক হয়ে গেছে? আমাকে এত কষ্ট দেওয়ার মানে কি ছিল? তুই জানো না তোমাকে ছাড়া আমি একটা দিন কিভাবে কাটিয়েছি? তুমি কি আমাকে কম কষ্ট দিয়েছো ঈশান? আমি যখন তোমার পেছনে পাগলের মতো ঘুরতাম তখন তুমি আমাকে কি বলে তাড়িয়ে দিতে মনে আছে? আমাকে সস্তা বলেছিলে, নির্লজ্জ বলেছিলে। আমার ভালোবাসা তোমার কাছে বিষ মনে হতো। আমি তখন বুঝিনি নিশি। আমি তখন সত্যি বুঝতে পারিনি যে তুমি আমার জীবনের কতটা জুড়ে ছিলে। কিন্তু তাই বলে তুমি এভাবে পালিয়ে আসবে, শওকত স্যারের সাথে বিয়ের নাটক করবে? ওই নাটকটা না করলে কি তুমি আজ এখানে আসতে?
তুমি তো আমাকে তোমার জীবন থেকে এইরকম ঝেঁটিয়ে বিদায় করেছিলে। আমি চেয়েছিলাম তুমি একটু বোঝো যে ভালোবাসার মানুষ কষ্ট দিলে কেমন লাগে। আমি এখানে বসে প্রতিদিন ভেবেছি তুমি আসবে। আমি জানতাম ওই শওকত স্যারই তোমাকে কোনো না কোনোভাবে রাস্তা দেখিয়ে দেবেন। আমি খুব অন্যায় করেছি নিশি। আমি আসলে বুঝতেই পারিনি ভালোবাসা মানে শুধু শাসন বা বিরক্তি না। ভালোবাসা মানে একে অপরকে আগলে রাখা। আমাকে মাফ করে দাও। এবার চলো, বাসায় ফিরে চলো। আর কখনো তোমাকে চোখের আড়াল হতে দেব না। তুমি কি আসলেও বদলে গেছো ঈশান, নাকি আবার কয়েকদিন পর আমাকে বিরক্ত লাগবে? আমার ওই চুরির শব্দ আর হাসাহাসি কি আবার সহ্য করতে পারবে? শুধু সহ্য করা না, এখন থেকে ওই চুরির শব্দ না শুনলে আমার ঘুম আসবে না। নিশি, সত্যি বলছি, আমি তোমাকে অনেক ভালোবাসি। এই 1 মাসে আমি বুঝেছি তুমি ছাড়া আমার পৃথিবীটা কতটা অন্ধকার। নিশি এবার ঈশানের কাঁধে মাথা রাখলো। ওর চোখ দুটো দিয়ে টপ টপ করে জল পড়ছে, কিন্তু সেই জলে কোনো কষ্ট নেই, আছে একটা শান্তি। নদীর শান্ত হাওয়ায় আর সন্ধ্যার গোধূলি আলোয় দুজনে এক দীর্ঘ নীরবতে মিশে রইল। ঈশান অনুভব করলো নিশির গায়ে সেই পরিচিত গন্ধটা এখন শুধু ওর একার। যে ভালোবাসাকে ও বিষ ভেবেছিল, আজ সেই ভালোবাসাই ওর বেঁচে থাকার একমাত্র ওষুধ হয়ে দাঁড়িয়েছে। নদীর পাড়ে ঝিঝি পোকার ডাক আরো স্পষ্ট হয়ে উঠেছে। চাঁদের আলো নদীর বুকে পড়ে এক অদ্ভুত মায়াবী পরিবেশ তৈরি করেছে। নিশি ঈশানের কাঁধে মাথা রেখে অনেকক্ষণ নীরব হয়ে বসে রইল। ঈশান অনুভব করতে পারছে নিশির শরীরটা মাঝে মধ্যে কেঁপে উঠছে। নিশি কাঁদছে, তবে এই কান্নায় কোনো অভিযোগ নেই। ঈশান নিশির হাতটা নিজের গালের কাছে নিয়ে এলো। নিশি, আমাকে ছেড়ে এভাবে আর কখনো যেও না। তুমি জানো না, এই 1 মাস আমার মনে হয়েছে আমি কোনো একটা অন্ধকার গর্তে পড়ে আছি। যে নিশি আপুর হাত ধরা থেকে বাঁচতে আমি পালাতাম, এখন মনে হচ্ছে সেই হাতটা 1 সেকেন্ডের জন্য ছাড়লে আমি মরে যাব। জানো ঈশান, যেদিন তুমি আমার পা জড়িয়ে ধরে স্টোর রুমে কেঁদেছিলে, সেদিন আমার বুকটা ফেটে যাচ্ছিল। খুব ইচ্ছে করছিল তোমাকে জড়িয়ে ধরে বলি, পাগল, আমি তো তোমার জন্যই সব করছি। কিন্তু আমি চাইছিলাম তুমি নিজের ভুলটা বোঝো। আমি চাইছিলাম তুমি আমাকে পাওয়ার জন্য একটু ছটফট করো। আমি শুধু ছটফট করিনি নিশি, আমি নিঃশেষ হয়ে যাচ্ছিলাম। তুমি আমাকে সস্তা মেয়েদের সাথে তুলনা করতে বললে, কিন্তু সত্যি বলতে তোমার মতো দামি আর পবিত্র ভালোবাসা পাওয়ার যোগ্যতা আমার ছিল না। আমি অনেক ছোট মনের মানুষ ছিলাম, কিন্তু এখন আমি অন্য এক ঈশান। আমি যখন এই নির্জন নদীর পাড়ে একা বসে থাকতাম, তখন শুধু তোমার ওই রাগী মুখটাই মনে পড়তো। আমি ভাবতাম তুমি কি একবারও আমাকে খুঁজতে আসবে না? তুমি কি আমাকে আসলেও মন থেকে মুছে ফেললে? আমি প্রতিদিন ওই বালুর উপর তোমার নাম লিখতাম, আর নদী যখন ঢেউ দিয়ে মুছে দিত, তখন মনে হতো আমার কপাল থেকেও হয়তো তুমি মুছে গেছো। তোমাকে মোছার ক্ষমতা এই মহাবিশ্বের কারণেই। নিশি, আমি অনেক দেরি করে ফেলেছি ঠিকই, কিন্তু বাকি জীবনটা আমি তোমার সবটুকু অভিমান ধুয়ে দিতে চাই। তুমি কি আমাকে একটা সুযোগ দেবে? তুমি কি পারবে আবার সেই চঞ্চল নিশি হয়ে আমার চারপাশটা হাসিতে ভরিয়ে দিতে? সেই চঞ্চল নিশি তো কবেই তোমার ভেতরে লুকিয়ে পড়েছে ঈশান। এখন শুধু তোমার সম্মতির অপেক্ষায় ছিলাম। জানো, আমি শওকত স্যারকে সব বলে দিয়েছিলাম। উনি আমাকে অনেক সাহায্য করেছেন। ওনার প্রতি আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। উনি না থাকলে হয়তো আজ আমাদের এই দেখাটা হতো না। আমি স্যারের কাছে গিয়ে ক্ষমা চাইবো। আর শোনো, এখন আর কোনো লুকোচুরি না। কালই আমি আমার মা বাবাকে নিয়ে তোমাদের বাসায় যাব। আমি তোমাকে সবার সামনে নিজের করে নিতে চাই। এবার আর কোনো সিনিয়রিটি বা জুনিয়রিটির দেওয়াল থাকবে না। ঈশান নিশির কপালে আলতো করে একটা চুমু খেলো। নিশি চোখ বন্ধ করে সেই স্পর্শটুকু অনুভব করলো। অনেক ঝড়ঝাপটার পর আজ তাদের মনে এক প্রশান্তির হাওয়া বইছে। নিশি যে চুড়িগুলো পরেছিল, সেগুলো টুংটাং শব্দ করে বাজতে লাগলো। এই শব্দটা একসময় ঈশানের কানে বিষের মতো লাগতো, কিন্তু আজ মনে হচ্ছে এটাই পৃথিবীর সবচেয়ে সুন্দর সুর। তাহলে এখন থেকে কি আমি তোমাকে আবার আমার কিউট হিরো বলে ডাকতে পারি, নাকি এখনো বিরক্ত লাগবে? শুধু হিরো না, তুমি চাইলে আমাকে তোমার গোলামও বানিয়ে রাখতে পারো। কারণ আমি বুঝে গেছি তোমার ওই পাগলামিগুলো ছাড়া আমার জীবনটা আসলেও পানছে। দুজনে হাত ধরাধরি করে নদীর পার ধরে হাঁটতে লাগলো। পেছনে পড়ে রইল সব বিষাদ আর অভিমান। সামনে শুধু এক নতুন পথ, যেখানে ভালোবাসা কোনো বোঝা নয়, বরং বেঁচে থাকার একমাত্র অবলম্বন। চাঁদের আলোয় ওদের ছায়া দুটো একসাথে মিশে একাকার হয়ে গেল। নদীর পাড়ে এখন ঘুটঘুটে অন্ধকার, শুধু মাথার উপর রূপালি চাঁদটা ঝকঝক করছে। চারপাশটা এতই নিঝুম যে দুজনে নিঃশ্বাসের শব্দ স্পষ্ট শোনা যাচ্ছে। ঈশান আর নিশি বালুর ওপর একদম গা ঘেঁষে বসে আছে। নিশি এখনো ঈশানের কাঁধে মাথা রেখে আছে,
ঈশান এক হাতে নিশির কোমর জড়িয়ে ধরে অন্য হাত দিয়ে ওর এলোমেলো চুলগুলো কানের পেছনে গুজে দিচ্ছে। দুজনের মনে এখন আর কোনো বাধা নেই। নিশি তাকাও আমার দিকে। হুম, তাকাবো না। তাকালেই তো তুমি আবার সেই গম্ভীর চোখ করে বলবে আপু আপনার সমস্যা কি। আমার না ওই আপু ডাক শুনলে এখন খুব বেশি রাগ হয় ঈশান, মনে হয় তোমার ওই মুখটা চেপে ধরি। আর কোনোদিন আপু বলবো না, প্রমিস। আর গম্ভীরও হব না। তুমি জানো না নিশি, এই কালো শাড়িতে তোমাকে কতটা মায়াবী লাগছে। চাঁদের আলো তোমার মুখে পড়ে তোমাকে একদম অপসরার মতো দেখাচ্ছে। আমার বিশ্বাসই হচ্ছে না যে তুমি আসলেও আমার সামনে বসে আছো। মাঝখানের এই একটা মাস যে আমার কিভাবে কেটেছে তা শুধু আমি জানি। নিজেকে প্রতিটা মুহূর্তে অপরাধী মনে হতো। এখন অনেক প্রশংসা হচ্ছে তাই না? আগে কোথায় ছিল এই চোখ? তখন তো আমাকে দেখলেই তোমার গায়ে জ্বর আসতো। আমাকে দেখলেই তুমি করিডোর দিয়ে উল্টো দিকে হাঁটা শুরু করতে। কতদিন আমি তোমার জন্য লাইব্রেরির সামনে দাঁড়িয়ে থেকেছি, আর তুমি আমাকে পাত্তা না দিয়ে চলে গেছো। সেই দিনগুলোর কথা মনে পড়লে আমার এখনো খুব অভিমান হয়। মনে হয় তোমাকে আমারও কিছুদিন শাস্তি দেই। তখন আমি অন্ধ ছিলাম রে পাগলি। আমি ভাবতাম তোমার এই পাগলামিগুলো হয়তো আমার পড়াশোনার ক্ষতি করবে, কিন্তু আমি বুঝিনি যে তোমার এই পাগলামি আমার জীবনের আসল ছন্দ। এই দেখো, তোমার জন্য আমি কিছু এনেছি। ঈশান নিজের পকেট থেকে একটা ছোট্ট মখমলের বক্স বের করলো। বক্সটা খুলতেই দেখা গেল নীল পাথরের একটা আংটি চাঁদের আলোয় চিকচিক করে উঠছে। নিশি একদম অবাক হয়ে তাকিয়ে রইল। ঈশান নিশির নরম হাতটা নিজের বলিষ্ঠ হাতের মুঠোয় নিল। নিশি, আমি অনেক ছোট, হয়তো তোমার যোগ্য হতে আরও সময় লাগবে, কিন্তু আমার এই ছোট্ট জীবনে তুমি ছাড়া আর কাউকে আমি কল্পনা করতে পারি না। এই আংটিটা শুধু একটা গয়না না নিশি, এটা আমার তোমাকে সারা জীবনের জন্য আগলে রাখার একটা অঙ্গীকার। তুমি কি আমার হবে? সারা জীবনের জন্য এই জুনিয়র ছেলেটার হাত ধরে থাকবে? আমি তো তোমার সেই প্রথম দিন থেকেই ছিলাম ঈশান। তুমি তো আমাকে বারবার দূরে ঠেলে দিয়েছো। আমি তো এই দিনটার জন্যই কত অপেক্ষা করেছি। আজ তুমি যখন নিজের মুখে এইসব বলছো, আমার মনে হচ্ছে আমি পৃথিবীর সবচেয়ে সুখী মেয়ে। শোনো ঈশান, ওই শওকত স্যারের সাথে বিয়ের নাটকটা না করলে হয়তো তুমি জীবনেও তোমার মনের কথা বুঝতে পারতে না। ঠিক বলেছ, আমি আসলেও একটা গাধা, তবে সেই গাধাটা এখন তার রানীকে চিনতে পেরেছে। ঈশান নিশির অনামিকায় আংটিটা পরিয়ে দিয়ে ওর হাতের তালুতে একটা গাঢ় চুমু খেলো। নিশির সারা শরীরে যেন একটা শিহরণ খেলে গেল। সে আর নিজেকে ধরে রাখতে পারল না। ঈশানের বুকের ওপর আশ্রয় পড়ল। ঈশানও তাকে খুব শক্ত করে জড়িয়ে ধরল। নিশির চুলে সেই মিষ্টি ঘ্রাণ ঈশানের নেশা ধরিয়ে দিচ্ছে। ঈশান আমাকে কখনো ছেড়ে যাবে না তো? আমি তো খুব পাগল, সারাক্ষণ উল্টাপাল্টা কাজ করি। আমার এই পাগলামিগুলো কি সারা জীবন এইভাবেই সহ্য করতে পারবে? যদি কখনো আমি আবার তোমার উপর অধিকার খাটাই, তখন আবার আমাকে ছোট করে কথা বলবে না তো? তোমার এই পাগলামি তো আমার বেঁচে থাকার অক্সিজেন নিশি। আমি তো তোমার ওই দুষ্টুমিগুলোরই প্রেমে পড়ে গেছি। শোনো, এখন থেকে আমাদের কোনো লুকোচুরি নেই। কাল থেকে যখন ভার্সিটির করিডোর দিয়ে হাঁটবো, সবার সামনে তোমার হাত ধরে থাকবো। পুরো ভার্সিটি দেখুক যে এই চঞ্চল মেয়েটা শুধু আমার। দেখি কে কি বলে। ওরে বাবা, আমার জুনিয়র হিরো তো দেখি এখন অনেক সাহসী হয়ে গেছে। আগে তো আমার সাথে কথা বলতেই তোমার লজ্জা লাগতো, এখন তো দেখি পুরো রোমান্টিক হিরো হয়ে গেছো। তোমার ভালোবাসাই তো আমাকে বদলে দিয়েছে। নিশি, কথা দাও আর কখনো এভাবে আড়ালে গিয়ে কাঁদবে না। আমাদের মধ্যে যা হবে সামনাসামনি হবে। কথা দিলাম, এখন থেকে তোমার সব জ্বালাতন আমিই করব, আর তুমিও বাধ্য ছেলের মতো সব সহ্য করবে। ঈশান আলতো করে নিশির মুখটা দু হাতে তুলে ধরল। নিশির ঠোঁটের কোণে সেই পরিচিত মিষ্টি হাসি। ঈশান ধীরে ধীরে নিশির আরো কাছে এগিয়ে গেল। নিশি লজ্জা পেয়ে চোখ বন্ধ করে নিল। নদীর ঢেউয়ের শব্দ আর চাঁদের আলো সাক্ষী হয়ে রইল তাদের এই মিলনের। যে ভালোবাসাকে ঈশান একসময় বিষ ভেবেছিল, আজ সেই ভালোবাসাই অমৃত হয়ে দুজনের মনে মিশে গেল। দীর্ঘ প্রতীক্ষা আর অপমানের পর আজ যেন পূর্ণতা পেল একটা জেদি জুনিয়র আর একটা পাগল সিনিয়রের প্রেম কাহিনী।